মিমের হাতে থাপ্পড় খেয়ে অর্নিল জাস্ট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মিম কোটিটা গায়ে জড়িয়ে অর্নিলকে বলল, রেসপেক্টটা নিজেই কেড়ে নিলেন আমার থেকে। আপনার সাহস কি করে হলো আমার সাথে এসব করার? অর্নিলের টি শার্ট খামচে ধরে রাগী কণ্ঠে মিম, এইটা আমার অধিকার ছিল তোমার প্রতি। আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। অন্যায় তো এখন তুমি করলা। তুমি আমায় চর কেন মেরেছ? মিমের হাত সরিয়ে অর্নিল, এইটাও আপনার প্রাপ্য ছিল। আমার সাথে অসভ্যতামি করার আগে আপনার ভাবা উচিত ছিল কি আমি আর কি আমি। বাট আপনি সেইটা ভাবেননি। আই জাস্ট হেট ইউ মিস্টার আনিল চৌধুরী, হেট ইউ। বাট আই লাভ ইউ। জাস্ট শাট আপ। অর্নিলকে অনেক জোরে ধমক দিয়ে মিম টাওয়েল নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। খুব বেশি রাগারাগি মিম করল না। ফ্রেশ হয়ে এসে মিম নিজের জামা কাপড় গুছাচ্ছে আর অর্নিল তাকিয়ে তাকিয়ে দেখছে। জামা কাপড় গুছানো শেষে মিম রেডি হয়ে বেরিয়ে যায়। অর্নিল ও আর মিমকে আটকানোর চেষ্টা করেনি। মিম বের হওয়ার সাথে সাথে অর্নিল ও প্লেনের টিকিট কেটে নেয় আর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। অর্নিল মন খারাপ করে এয়ারপোর্টে ইমিগ্রেশন চেক আউট করে বসে রইল। কিছুক্ষণ পরেই অর্নিলের ফ্লাইট। অর্নিল বসে বসে মিমের ছবিগুলো দেখছে। কিছুক্ষণ পর অর্নিল মিমের বাপিকে ফোন দিল। আঙ্কেল, মিম কি ফ্লাইটে উঠেছে? একটু আগেই। থ্যাংক ইউ আঙ্কেল, আমিও আসছি। এসে আপনাকে একটা নিউজ জানাবো। তুমিও নিউজ জানাবা, আবার মামনিও জানাবে। ব্যাপারটা কি আমায় বলো তো। আসছি, এসে বলছি। অর্নিল ফোন কেটে দিয়ে ফোন সুইচ অফ করে ফেলল। অর্নিল প্লেনে গিয়ে বসল। কিছুক্ষণ পরেই প্লেন ফ্লাই করল। অর্নিল বসে বসে শুধু মিমের কথা ভাবছে। বাংলাদেশ সময় রাত 3:15টায় অর্নিল এয়ারপোর্টে নামে। খুব বেশি কোলাহলপূর্ণ এয়ারপোর্ট। অর্নিল ওর ড্যাড আর আম্মুকে বলে আসেনি, তাই তারা জানেই না যে অর্নিল এত তাড়াতাড়ি ব্যাক করছে। কোনো উপায় না দেখে অর্নিল একটা প্রাইভেট কার ভাড়া করল আর ভোর 4টার সময় বাসায় এলো। দারোয়ান দ্রুত গেট খুলে দিল। বাড়ির মেইন গেইটে একবার বেল বাজানোর পরেই কাজের লোক এসে দরজা খুলে অর্নিলকে সালাম দিল। কিন্তু অর্নিল দ্রুত উপরে উঠে গেল। ট্রলিটা ড্রয়িং রুমেই ফেলে এসেছে অর্নিল। ঘরে ঢুকে সোফার উপর থুতুনিতে হাত দিয়ে ঝুঁকে বসল অর্নিল। কিরে আব্বু, এত তাড়াতাড়ি আর না বলে ব্যাক করলি যে? অর্নিলের আম্মু। এমনি কঠোর ভঙ্গিমায় অর্নিল। বৌমা কোথায়? অর্নিলের ড্যাড। ওর বাসায় হয়তো। ব্লেজার খুলে অর্নিল। হয়তো মানে? তুই শিওর জানিস না বৌমা কোথায়? অবাক হয়ে অর্নিলের ড্যাড। ড্যাড প্লিজ লিভ মি অ্যালোন। চিৎকার করে দাঁড়িয়ে যায় অর্নিল। অর্নিলের আব্বু আম্মু ভয় আর কোনো কথা বলতে পারেনি। দ্রুত তারা অর্নিলের ঘর ছেড়ে বেরিয়ে আসে। কাজের লোক ভয় ভয়টি টেবিলের উপর কফি রেখে দেয়। অর্নিল বাইরে থেকে আসলেই কফি খায়। এইটা ওর অভ্যাস। কফি হাতে নিয়ে বিন ব্যাগের উপর বসে পড়ে অর্নিল। কফি খেতে খেতে শার্টের উপরের 2টা বোতাম খুলে একদৃষ্টিতে বাইরে বারান্দা দিয়ে তাকিয়ে আছে অর্নিল। এইভাবে বসে থাকতে থাকতে সকাল 7:30টা বেজে যায়। অর্নিল হাতের ঘড়ি খুলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে যায়। ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে অর্নিল নিচে নামে। কোথায় যাচ্ছিস? অর্নিলের আম্মু। অফিসে। খেয়ে যাবি না? না। এই কথা বলেই অর্নিল নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অফিসে যাওয়ার পর সবাই দাঁড়ায় আর অর্নিল সোজা উপরে ওর কেবিনে চলে যায়। অর্নিলের পিএ রাফি অর্নিলের কেবিনে যায়। স্যার, এই ফাইলগুলো সাইন করতে হবে। রেখে যাও, আস্তে করে বলল অর্নিল। স্যার এক্ষুনি করে দিল।
আমতা আমতা করে রাফি। বললাম তো রেখে যাও। চিৎকার করে অর্নিল। অর্নিলের চিৎকার শুনে রাফির হাত থেকে ফাইল পড়ে যায়। রাফি দ্রুত ওগুলো উঠিয়ে দিয়ে চলে যায়। অর্নিল নিজের উপরেই এখন খুব বেশি বিরক্ত। অর্নিল মিমকে ফোন দিল নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে। মিমের ফোন বন্ধ পেয়ে অর্নিলের মাথা আরও গরম হয়ে গেল। অর্নিল দ্রুত অফিস থেকে বেরিয়ে মিমের অফিসে গেল। শৈলী জানালো মিম নাকি আসেনি। এরপর অর্নিল মিমের বাসায় গেল। অর্নিলকে এমন অস্থির দেখে মিমের বাপি ভড়কে গেলেন। তোমার কি হয়েছে অর্নিল? এমন লাগছে কেন? মিমের বাপি। আঙ্কেল মিম কোথায়? ওর ঘরে ঘুমাচ্ছে। আজকে সকালে বাসায় এসে ঘুমিয়েছে। এখনো উঠেনি। থ্যাংক ইউ আঙ্কেল। এই বলে অর্নিল দ্রুত উপরে উঠে যায়। কম্বলটাকে হাফ করে গায়ে দিয়ে মিম উপর হয়ে শুয়ে আছে। মাথার পাশে টেবিলের উপরেই ফোনটা রাখা। কিভাবে এলোমেলো হয়ে শুয়ে আছে। মনে মনে বলল অর্নিল। মিমকে দেখে অর্নিলের মনে শান্তি ফিরে এলো। মিমের চুলগুলো ঠিক করে দিয়ে মিমের কপালে চুমু দিয়ে নিচে নেমে আসে অর্নিল। আঙ্কেল? নো বাপি, এখন আর আঙ্কেল বলা ঠিক হবে না। সোফায় বসে অর্নিল। কেন? মিমের বাপি। বাপি আমি মিম আপনাকে না জানিয়েই অনেক বড় একটা কাজ করে ফেলেছি। কি? মিমকে পরশুদিন বিয়ে করেছি আমি। অর্নিলের কথা শুনে মিস্টার রায়হান 2 মিনিট স্তব্ধ ছিলেন। এরপর রাজ্য জয়ের হাসি দিয়ে অর্নিলকে জিজ্ঞেস করলেন, কিভাবে সম্ভব এইটা? আমার মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি কিভাবে হতে পারে? হয়নি তো, জোর করেই বিয়ে করতে হয়েছে। এছাড়া আর কোনো অপশন ছিল না আমার কাছে। ও নিজেই আমার কাজ সহজ করে দিয়েছে। কিভাবে? উত্তেজিত হয়ে মিস্টার রায়হান। অর্নিল মিমের বাপিকে সব ঘটনা বলল। মিমের বাপি শুনে হাসতে হাসতে শেষ। এইবার আমার মেয়ে বুঝবে হাউ মেনি প্যাটি, হাউ মেনি রাইস, কত ধানে কত চাল। মিমকে এখন থেকে আমাদের বাসায় থাকতে হবে বাপি। খুব শীঘ্রই ওকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনি যখন ইচ্ছা যাবেন ওর সাথে দেখা করতে। খুব কষ্ট হবে ওকে ছাড়া থাকতে। মন খারাপ করে মিস্টার রায়হান। ওনাদের কথা বলার মাঝে মিম নিচে এলো। পরনে টি-শার্ট আর হাফ জিন্স। অর্নিল রেগে গেলেও কিছু বলল না। মিম মাথা ঘুরিয়ে তাকাতেই অর্নিলকে দেখল। আপনি আমার বাসায় কি করছেন? চিৎকার করে মিম। এইটা তো বাপির বাড়ি। তোমার বাড়ি তো আমার বাড়ি। মিমের সামনে দাঁড়িয়ে অর্নিল। বাপি এই অভদ্র লোকটা এখানে কি করছে? চোখ রাঙিয়ে মিম। নিজের স্বামীকে অভদ্র বলতে নেই মা। হোয়াট থে? হু ইজ মাই হাজব্যান্ড? হি? অর্নিলের দিকে আঙুল তুলে মিম। হ্যাঁ, কোনো দিন কে আমার স্বামী হিসেবে মানব না, মানতে পারবও না। চলে যেতে বলো ওনাকে। ঝাড়ি দিয়ে মিম। মিম অর্নিলকে চলে যেতে বলল খুব ঝাড়ি দিয়ে। তখন অর্নিল 2 হাত পকেটে দিয়ে সোজা হয়ে দাঁড়াল। মাথটা একটু ঘুরিয়ে অর্নিল বলল, এই যুগের ছেলেরা আমার জানামতে ঘর জামাই থাকে না, আর আমার দ্বারা ওসব আদৌ সম্ভব কিনা সেইটাও একটা প্রশ্ন। এখানে আমি থাকতে আসিনি যে তুমি আমায় বের করে দিবে। বরং আমি তোমায় টেনে হেঁচড়ে নিয়ে যেতে পারি, কারণ এখন এই বাড়ির কেউ না তুমি। মিমের আশেপাশে ঘুরঘুর করতে করতে অর্নিল। বাপি হাউ ডেয়ার হিম? ফুলদানিটা আছাড় মেরে ভেঙ্গে ফেলল মিম। এই বাড়িতে আমি থাকব না এর মানে কি? চিৎকার করে মিম। মানে খুব সোজা, এখন তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, আই মিন তোমার শ্বশুর বাড়ি। পকেট থেকে হাত বের করে অর্নিল। হোয়াট? বাপি উনি কিন্তু ওনার লিমিট ক্রস করে ফেলছে। রাগে লাল হয়ে মিম। মিমের বাপি পড়ে গেল মহা মুশকিলে।
মেয়েকে সামলাবে নাকি জামাইকে? মিমের বাপি ফোনটা হাতে নিয়ে কথা বলার ভঙ্গিমায় ফোনটা কানে ধরে বলল, হ্যাঁ আমি আসছি মামুনি, আমাকে একটু যেতে হবে। তোমার আঙ্কেল, বাপির ফ্রেন্ড, আমায় ফোন দিয়ে ডাকল, আমি গেলাম। হ্যাঁ, তোমরা ঝামেলা মিটিয়ে নাও। ভয় ভয় মিমের বাপি। বাপি? ধমক দিয়ে মিম। বাপি শুনে আর কার কথা, দ্রুত নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অর্নিল ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসল। হ্যাঁ, তা কি যেন বলছিলে? তোমার কিচ্ছু নেওয়ার দরকার নাই, জাস্ট তোমার পেপারস আর ফোনটা নিয়ে এসো। অর্নিল। কেন? চিৎকার করে মিম। আমার আম্মু বসে আছে তোমায় বরণ করবে বলে। এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে যাবে। আর যদি একটা বেশি কথা আমি শুনি তাহলে যে আজ আমি কি করব সেইটা নিজেই জানি না। হাহা হা 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 হা, হাস্যকর। আচ্ছা, মাথা ঠিক আছে তো আপনার? হাত দুটো ভাঁজ করে মিম। 100%। আর একটা কথা না বলে আপনি বেরিয়ে যান, নয়তো আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমার 2 সেকেন্ড সময় লাগবে না। মিম। মিমের এই কথাটা শুনে অর্নিল অনেক বেশি অপমানিত বোধ করল। মিমের হাত ধরে দেয়ালের সাথে মিমকে মিশিয়ে অর্নিল বলল, কাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চাইছ? অর্নিল চৌধুরীকে, যার ইশারায় ইউরোপের 7টা দেশের আইটি ডিপার্টমেন্ট চলে তাকে? শান্ত গলায় অর্নিল। আপনি কে বাকি সেইটা আমার দেখার বিষয় না। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে মিম। তুমি ঠিক এখনো চিনলে না অর্নিল চৌধুরীকে? তোমার পেপারসও নেওয়া লাগবে না আর ফোনও লাগবে না। সিম কার্ড আমি রিপ্লেস করে দিব। এই কথা বলে অর্নিল মিমকে কোলে তুলে নিল। মিমকে নিয়ে উপরে গিয়ে মিমের টি শার্ট আর শর্ট জিন্সের উপর একটা কাপড় পেঁচিয়ে দিয়ে মিমকে নিয়ে বেরিয়ে এলো। মিমকে গাড়িতে বসিয়ে সিটবেল্ট বেঁধে দিল অর্নিল। অর্নিল পুরো রেগে আছে। অর্নিল দ্রুত গাড়ি চালিয়ে বাসায় এলো। মিমকে কোলে নিয়ে বাড়ির মেইন দরজার বাইরে দাঁড়ালো অর্নিল। আম্মু, আম্মু, কোথায় তুমি? মিমকে কোলে নিয়েই চিৎকার করছে অর্নিল। কি এত চেঁচাচ্ছিস? কথা থামিয়ে দাঁড়িয়ে গেল মিসেস চৌধুরী। আম্মু, তাড়াতাড়ি বরণ কর ওকে। রাগী স্বরে অর্নিল। কিন্তু এইভাবে মানে? দাঁড়া, এক্ষুনি আসছি আমি। দৌড়ে ভেতরে গেলেন মিসেস চৌধুরী। এইদিকে মিম নাছোড়বান্দার মতো চেঁচাচ্ছে, কিন্তু অর্নিলের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। অর্নিলের আম্মু মিমকে বরণ করে এনে মিমের গলায় একটা দামি হীরার নেকলেস পরিয়ে দিল। মিম সাথে সাথে উইটা টান দিয়ে খুলে মিসেস চৌধুরীর হাতে দিল। এইসব আমার লাগবে না, আমি জাস্ট আপনার এই ছেলের থেকে মুক্তি চাই। এসব অনেক পড়েছি, কিন্তু এমন পরিস্থিতিতে কোনো দিন পড়তে হয়নি। টাস টাস করে মিম কথাগুলো বলছে। মিম, শি ইজ মাই মাদার, তার সাথে এইভাবে কথা বললে আমি কিন্তু মেনে নেব না। চিল্লিয়ে অর্নিল, দোষ আমার, বাট আমার ড্যাড আর আম্মু যেন ইনসাল্ট ফিল না করে। মিমের দিকে তাকিয়ে অর্নিল। আহ! অর্নিল, ছাড় তো। আমি কেন অপমানিত বোধ করব? বৌমা অনেক লক্ষ্মী একটা মেয়ে, ওকে এইভাবে বকবি না। মিমকে নিজের কাছে টেনে নিয়ে মিসেস চৌধুরী। বাহ! মনে মনে অর্নিল, এসো ঘরে এসো। মিমকে টান দিয়ে অর্নিল ঘরে নিয়ে যায়। অর্নিলের আম্মু দ্রুত অর্নিলের ড্যাডকে ফোন দেয় আর মিমের পছন্দের খাবারগুলো বানাতে বসে যায় মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী খুশিতে আত্মহারা। আজ তার একমাত্র ছেলের বউ এসেছে ঘরে। অর্নিলের ঘরে গিয়ে মিম একটু অবাক হয় আর শান্ত হয়। একটা ছেলের ঘর কি করে এত সুন্দর করে গোছানো থাকতে পারে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেয়ালগুলো ভরপুর মিমের ছবি আর পেইন্টিং দিয়ে। মিম শরীর থেকে কাপড়টা খুলে ফেলে। অর্নিল মিমকে বলে,
একদিনে তোমার মন মতো করে সাজানোর চেষ্টা করেছি ঘরটা। পছন্দ হবে কিনা জানি না। যদি কিছু পছন্দ না হয় তাহলে নিজের মতো করে গুছিয়ে নিও। অর্নিল মিমকে বলল, লাইক SRSLY? আপনি আমাকে বলছেন গুছিয়ে নিতে? আপনার কি সত্যিই মনে হলো যে আমি থাকব এ বাসায়? তিরস্কারের হাসি হেসে মিম, সেইটা তুমি চাইলেও থাকতে হবে আর না চাইলেও থাকতে হবে। তাই সনয়মত নিজের মতো করে সবকিছু গুছিয়ে নাও। আমার ভালোবাসা আমি কোনো দিন হারাতে দিব না, সেইটা একতরফা হোক কিংবা দুইজনের মতে। আর হ্যাঁ, সেই একদিনের অপেক্ষায় থাকবো আজীবন, যেদিন তুমি নিজে আমায় কাছে টেনে নিয়ে বলবে, অর্নিল তোমায় সত্যিই ভালোবাসি। ওই দিন রাগের মাথায় জোর করে হলেও স্বামীর অধিকার হয়তো খাটিয়ে নিয়েছি, বাট এই ভুলটা আর করব না। তবে আমাকে ছাড়াও থাকতে দিব না। জাস্ট মাইন্ড ইট। আচ্ছা, দেখা যাক একতরফা ভালোবাসার শক্তিটা আসলে কতটুকু। অর্নিল ব্লেজার খুলে রেখে ছাদে চলে গেল। তখন সন্ধ্যা নামবে। একটু পর অর্নিলের আম্মু অনেকগুলো জামাকাপড় নিয়ে এলো সার্ভেন্টদের দিয়ে। মিমকে একটা শাড়ি হাতে দিয়ে আর কতগুলো গয়না হাতে দিয়ে বলল, আম্মু আসলে আমি জানি তুমি এগুলো পরতে পারবে না, কিন্তু চৌধুরী পরিবারের নিয়ম হচ্ছে বাড়ির বউদের শাড়ি আর গয়না পরে থাকা। আমি তোমায় সব শিখিয়ে দিব। প্লিজ আম্মু, আমার কথাটা তুমি রাখো। মিমের হাত ধরে মিসেস চৌধুরী, আন্টি এসব কি করছেন আপনি? আন্টি আমি সরি, তখন রাগের মাথায় আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আসলে আমি বুঝেছি আম্মু। বাদ দাও ওই সব। এই নাও তোমার নতুন টাওয়েল আর বাথরুম থিংস। এইগুলো আমি বাথরুমে দিয়ে যাচ্ছি। ফ্রেশ হয়ে শাড়ি পরে নিও আম্মু। আন্টি আমি শাড়ি পরতে পারি না তো। জানি আমি বসছি এখানে। তুমি ফ্রেশ হয়ে এলে তোমায় শাড়ি পরিয়ে দিয়ে যাব। আমি আসছি। মিসেস চৌধুরী সার্ভেন্টদের চলে যেতে বললেন। মিসেস চৌধুরী ঘরের সবকিছু দেখছেন ঠিক আছে কিনা। আলমারিটা পাল্টাতে হবে। যদিও 2 মাস আগেই কিনেছেন উনি, তবুও একদম লেটেস্ট মডেলের সব ফার্নিচার আনবে ছেলের বউয়ের জন্য। উনি তখনই ফার্নিচার মার্টে ফোন দিলেন। লেটেস্ট মডেলের সব ফার্নিচার পাঠাতে বললেন হাতিলের শোরুম থেকে। একটু পরেই মিম ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মিমের মাপের ব্লাউজ আগে থেকেই বানিয়ে রেখেছেন মিসেস চৌধুরী। মিমকে সবকিছু এগিয়ে দিলেন পরার জন্য। এরপর উনি মিমকে শাড়ি পরিয়ে দিলেন আর একটা একটা করে গয়নাগুলো পরিয়ে দিলেন। প্রথমে মিমের আনিজি লাগলেও পরে নিজেকে আয়নায় দেখে অভিভূত হয়ে যায় মিম। মিসেস চৌধুরী মিমের চোখে কাজল লাগিয়ে দিলেন। আমার মেয়েটার দিকে যেন আর কারো নজর না লাগে। হেসে দিয়ে মিসেস চৌধুরী, আন্টি আমি হাঁটব কি করে? শাড়ির কুচিটা 3 আঙুল দিয়ে ধরে মিম, আমি তো পারছি না হাঁটতে। হাঁটার ট্রাই কর, পারবে। মিম হাঁটছে কিন্তু কুচিতে পাড়া লেগে বারবার পড়ে যাচ্ছে মিম। এমন সময় অর্নিল দরজা খুলে ঘরে ঢুকে আর মিম অর্নিলের সাথে ধাক্কা খেয়ে অর্নিলের বুকের উপর পড়ে যায়। অর্নিল মিমকে এভাবে দেখে চোখগুলো ছানাবড়া হয়ে যায়। মিসেস চৌধুরী বিপরীত দিকে ঘুরে মুখ টিপে হাসছেন। অর্নিলের উপর মিম পড়ে যায় আর শাড়ির কুচিটাও খুলে যায়। অর্নিল মিমকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। অর্নিল বারবার চোখের পলক ফেলছে। মিম তড়িঘড়ি করে অর্নিলের উপর থেকে উঠে দাঁড়াল। কুচিগুলো এক হাতে ধরে রেখেছে আর লজ্জায় শেষ মিম। অর্নিল ও অপর পাশে ঘুরে দাঁড়িয়ে হাসতে থাকে। মিসেস চৌধুরী বললেন, আমি কি এইবার তাকাবো? আন্টি আমার শাড়িটা খুলে গেছে। আস্তে করে বলল মিম, আমার কাছে এসো। মিসেস চৌধুরী মিমের শাড়িটা ঠিক করে দিলেন। মিমকে জিজ্ঞেস করলেন, তুমি নাকফুল পরবে না? না, ওইসব আমার ভালো লাগে না। স্রেফ আপনার জোড়াজড়িতে এইসব পরেছি। মিম, আচ্ছা ব্যাপার না,
রাতে ঘুমানোর আগে এইগুলো চেঞ্জ করে ঘুমিও। তোমার জন্য টি শার্ট আর জিন্সও রাখা আছে আলমারিতে। পছন্দ না হলে আমায় বলপ চেঞ্জ করে এনে দিব। এখন তুমি এখানে বসো, আমি নিচে গিয়ে ডিনার রেডি করি। মিমকে খাটের কোনো বসিয়ে দিয়ে মিসেস চৌধুরী চলে গেলেন। অর্নিল মিমকে আরও একবার ভালো করে দেখল। বেশ লাগছে। সেইটা আপনার মুখ থেকে শুনতে চাইনি। ঝাড়ি দিয়ে মিম, যখন তখন শুধু আমাকে ছোঁয়ার ধান্দা, তাই না? দাঁড়িয়ে গিয়ে মিম, এইবার কিন্তু আমি তোমায় ছুঁইনি। তুমিই তো আমায় ছুঁয়েছ। তুমি নিজে এসে আমার উপর পড়লে। হাসি দিয়ে অর্নিল, সেইটা আমি ইচ্ছে করে করিনি। আমার বেডরুম কোনোটা? এইটাই। ওকে, তাহলে আপনি অন্য রুমে গিয়ে ঘুমাবেন। কেন? যা বলেছি সেইটাই করবেন। ধমক দিয়ে মিম, আচ্ছা আমি গেস্ট রুমে ঘুমাব। এখন আমার ওয়াশরুম থেকে তো আমি ফ্রেশ হতে পারি। ইয়া। অর্নিল ওর টাওয়েল নিয়ে বাথরুমে চলে গেল। বাথরুমে গিয়ে দেখে সব মিমের জিনিসপত্র। অর্নিলের শেভিং ক্রিম নেই, রেজার নেই, সাবান নেই, শ্যাম্পু নেই, ডিও নেই, কিচ্ছু নেই। অর্নিল আম্মু বলে জোরে একটা চিৎকার দিল। মিম বলল, এই ছাগলের মতো চেঁচাচ্ছেন কেন আপনি? আমার জিনিসপত্রগুলো কোথায়? আন্টিকে ডেকে দিচ্ছি। মিম নিচে যায়। গিয়ে দেখে মিসেস চৌধুরী রান্নাঘরে। কি আম্মু, কিছু বলবা? আপনার ছেলে আপনাকে ডাকছে। কেন? কি যেন নেই বাথরুমে। ওহো, ওর বাথরুম সেট না আমি বের করে এনেছিলাম। শায়লা, তাড়াতাড়ি যা, ওইগুলো ওকে দিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। শায়লা। শায়লা অর্নিলকে ওইসব দিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। মিম কেন যেন রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দেখছে। কোনো দিন মিম রান্নাঘরে এক কাপ কফি বানাতেও যায়নি। আজ কেন যেন ভালো লাগছে তার। মিসেস চৌধুরী মিমের সাথে হাসছেন আর কথা বলছেন। মিম ও জমিয়ে গল্প করছে মিসেস চৌধুরীর সাথে। বাই দ্য ওয়ে, আম্মু তোমার গরম লাগছে না তো? মিসেস চৌধুরী, না আন্টি, আমি ঠিক আছি। দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। কোনো দিন তো রান্নাঘরে যাইনি তাই। এর মধ্যে অর্নিল আর অর্নিলের ড্যাড একসাথে নিচে নেমে আসে। অর্নিলের ড্যাড ছাদে গিয়েছিল। অর্নিল ওর ড্যাডের সাথে গল্প করতে করতে নামে। ড্যাড, একটা ফোন লাগবে, আস্তে করে বলল অর্নিল। কি ফোন? মিমের জন্য। আমি ওর জন্য একটা ফোন অর্ডার করেছি। উইটা তুমি নিবা আর বলবা যে তুমি দিয়েছ। ঠিক আছে। কিন্তু কেন? আরে ড্যাড, বুঝো না কেন আমার দেওয়া ফোন ও নিবে না? উল্টো আমার 2.5 লক্ষ টাকার ফোন আছাড় মেরে নিমিষেই শেষ করে ফেলবে। আচ্ছা, যত পারো হাসো, আমারও দিন আসবে। টেবিল থেকে আপেল নিয়ে অর্নিল, আব্বু তুমি কি ওকে শুধু ফোন দিলেই হবে? ল্যাপটপ, কম্পিউটার এইগুলো কে দিবে? ওগুলো এনে রেখেছি অনেক আগেই। ও জানে না। ওইগুলোও বলবা তুমি দিয়েছ। তাহলে বিয়েটা কেন তুমি করেছ? আম্মুর কাছে বিচার দিয়ে দিব কিন্তু। এসব কি বল তুমি? এই ছেলে, আমি কি বলেছি যে আমি বিয়ে করব? অর্নিলের হাতে মেরে মিস্টার চৌধুরী। অর্নিল ওর ড্যাড এর আত্মা। তাই অর্নিলের ড্যাড বাইরে এক আর ছেলের কাছে আরেক। অর্নিলের ক্ষেত্রেও সেইটা একই। সেই কখন থেকে দেখছি দুইজন মিলে কথা বলছ। কি এত কথা বলছো বলতো? তরকারির বাটি টেবিলে রেখে মিসেস চৌধুরী, তুমি শুনে কি করবে বাবা ছেলের কথা? মিস্টার চৌধুরী, মিম এইদিকে এসো, মিমকে ডাকলেন মিস্টার চৌধুরী। জি আঙ্কেল। বসো। মিম বাধ্য হয়ে অর্নিলের পাশের চেয়ারটাতেই বসল।
মিম বসার সাথে সাথেই অর্নিল পা থেকে স্যান্ডেল খুলে মিমের পায়ের সাথে নিজের পা লাগাচ্ছে। মিমকে সুরসুরি দিচ্ছে। অর্নিল আপেল খাচ্ছে আর এই কাজগুলো করছে। মিম তো তেলে বেগুনে জ্বলছে। না পারছে সইতে আর না পারছে কিছু বলতে, কারণ সামনে অর্নিলের ড্যাড। মিম বারবার পা সরাচ্ছে কিন্তু লাভ হচ্ছে না। মিম অর্নিলের ড্যাড এর সাথে গল্প করছে। হাত নামিয়ে মিমের হাত শক্ত করে ধরল অর্নিল। মিম এইবার অর্নিলের দিকে চোখ বড় বড় করে তাকাল। তখন অর্নিল মিমের হাত ছেড়ে দিল, কিন্তু সুরসুরি দেওয়া বন্ধ করল না। আম্মু তোমাকে খাইয়ে দিব? মিসেস চৌধুরী মিমকে জিজ্ঞেস করলেন। না আন্টি, খেতে পারব। আচ্ছা আম্মু, আজকের খাবারে ড্যাডের কোনো পছন্দের খাবার নেই আর আমারও নেই। কেন বানিয়েছ তাহলে এইগুলো? খেতে খেতে অর্নিল। কেন খেতে খারাপ হয়েছে? মিসেস চৌধুরী। না, অবশ্যই অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত হয়েছে। খাবারগুলো সব মিমের পছন্দের। এই কথা শুনে অর্নিল ওর আম্মুকে বলল, ও আচ্ছা, আমি কালই লন্ডন চলে যাব। এ বাসায় আর কোনো দিন আসব না, ছেলে এখন পর হয়ে গেছে। ন্যাকা নাকি? মিম, ও এমনি ঘরে একার বাইরে আর এক। ওর ফাইজালামির কিছুই এখনো দেখনি তুমি। ক্লাস 3-র বাচ্চা ফেল ওর কাছে। মিসেস চৌধুরী। ছি আম্মু, ছেলের বউয়ের কাছে ছেলেকে এইভাবে ছোট কেন করছ? খা চুপচাপ, শয়তান ছেলে। খাওয়া দাওয়া শেষ করে অর্নিল নিজের ঘর থেকে ল্যাপটপটা নিয়ে ঘুমাতে গেল গেস্টরুমে। যাওয়ার আগে মিমকে বলে গেল, চেঞ্জ করে নিও, না হলে ঘুমাতে পারবে না। সেইটা আমার ব্যাপার। হু, আচ্ছা আমি যাই। দেখো রাতে ভয় পেও না যেন। আসলে আমাদের বাসায় গাছ বেশি তো তাই বললাম। ভয় পেলে আমাকে ডেকো। অর্নিল নাচতে নাচতে ল্যাপটপ আর হেডফোন নিয়ে গেস্টরুমে চলে গেল। অর্নিলের বেডরুমের পাশেই গেস্টরুম। মিম চেঞ্জ করে ঘুমিয়ে গেল। শুধু চুড়িগুলো খুলেনি হাত থেকে। টি শার্ট আর শর্ট জিন্স পরে ঘুমিয়ে গেল। রাত 2:30টায় হঠাৎ মিম কিছু অদ্ভুত শব্দ শুনে জেগে যায়। আওয়াজটা শুনে মিম ল্যাম্প শেড জ্বালায়। জানালা খোলা আর বেডরুমটা দোতলায়। কি অদ্ভুত আওয়াজ! মিমের তখন অর্নিলের কথা মনে পড়ল। মিম দরজা খুলে বেডরুমের দরজা নক করল। অর্নিল তাড়াতাড়ি ল্যাপটপ অফ করে দরজা খুলল। কি হয়েছে এত রাতে? ঘুমের ভান ধরে অর্নিল। কি সব আওয়াজ যেন আসছে আপনার ঘরে। আঙ্গুল মোড়াচ্ছে মিম। কই দেখি। অর্নিল ওর ঘরে গিয়ে দেখে কোনো আওয়াজ নেই। কোথায় আওয়াজ? নেই তো। শুধু শুধু আমার ঘুমটা ভাঙ্গালে। অর্নিল, আচ্ছা যান আপনি ঘুমান। ভয় ভয় মিম। অর্নিল আসার একটু পর আবারও সেই আওয়াজ। মিম এইবার অর্নিলের কাছে যায় আর অর্নিলকে বলে, আমার সাথে শুবেন প্লিজ? খুব ভয় লাগছে। না, তুমি বলেছ তোমার সাথে শুতে না। কিভাবে শুব বল? প্লিজ আসুন না। কেঁদেই দিল মিম। আচ্ছা আসছি। কাঁদতে হবে না। তুমি যাও, আমি আসছি। ওকে। মিম যাওয়ার পর অর্নিল ল্যাপটপ থেকে তারগুলো সব খুলল আর বলল, ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ মিসেস আনিল, আগে আগে দেখতে রাহো হোতা যা কেয়া। অর্নিল ইনোসেন্ট একটা ভাব নিয়ে মিমের পাশে গিয়ে শুয়ে পড়ল। মিম বলল, কোলবালিশ ক্রস করবেন না। আচ্ছা ঠিক আছে। এইটাও একদিন ক্রস হয়ে যাবে, মনে মনে অর্নিল। অর্নিল মিমের পাশে এসে শুয়ে পড়ল আর মাঝে ছিল কোলবালিশ দেওয়া। সেই রাত অর্নিল মিমকে দেখে দেখেই কাটিয়ে দিল। অসম্ভব সুন্দর আর নিষ্পাপ লাগে মিমকে ঘুমের মধ্যে। অর্নিল শুধু ওর দিকে পলক না ফেলে তাকিয়ে আছে। কিভাবে যে সকাল হয়ে গেল সেইটা অর্নিল বুঝলই না। 8টা বাজে মিম ঘুম থেকে জেগে যায়। জেগে দেখে অর্নিল নাই পাশে।
মিম অনেক বেশি খুশি হয় অর্নিলকে না দেখে। মিম ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করবে, কিন্তু পরতে তো হবে শাড়ি। এখন শাড়ি কে পরিয়ে দিবে? মিম পড়ে গেল মহাচিন্তায়। শরীরে আর মাথায় 2টা টাওয়েল পেঁচিয়ে ঘরে পায়চারি করছে মিম। অর্নিল রেডি হয়ে ঘরে এলো দ্রুত। মিমকে এইভাবে দেখে অর্নিল হাত থেকে ফাইল ফেলে দিল। মিম লাফ দিয়ে উঠে আর তাকিয়ে দেখে অর্নিল। অর্নিল ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। এইভাবে কেন দাঁড়িয়ে আছো উইদাউট ড্রেসে? মিমের কাছে এসে অর্নিল, আপনি আমার পারমিশন না নিয়ে ঢুকলেন কেন? আমি আমার ল্যাপটপটা নিতে এসেছিলাম। আপনার ল্যাপটপ না গেস্টরুমে? উইটা না। আর এইভাবে কেন দাঁড়িয়ে আছো? শাড়ি পরতে পারি না। ও এই ব্যাপার। লেট মি ট্রাই। শাড়ি হাতে নিয়ে অর্নিল, হাউ ডে ইউ? তুমি ভেবে দেখো বউ হিসেবে আমার হাতে শাড়ি পরা ভালো নাকি আম্মু আর ড্যাডের সামনে ছোট হওয়া ভালো? আম্মু কিন্তু তোমায় যথেষ্ট ভালোবাসে। আমি নিজেই পরতে পারবো। অর্নিলের হাত থেকে শাড়িটা টান দিয়ে নিয়ে মিম, ওকে পরো। আমি নিচে আছি, পরে এসো। আপনি জাহান্নামে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। পাত্তা না দিয়ে মিম, গেলে তোমাকে নিয়েই যাব যান। মিমকে চোখ মেরে অর্নিল দরজা চাপিয়ে চলে গেল। মিম কোনো রকম চলনসইভাবে শাড়িটা পরল, চুলগুলো ছেড়ে নিচে গেল। অর্নিল ডাইনিংয়ে বসে ফোন টিপছিল আর ড্যাডের সাথে কথা বলছিল। মিম এখানে এসো। মিমকে কাছে ডেকে মিস্টার চৌধুরী। জি আঙ্কেল। সামনে এসে, এই নাও, এইটা তোমার জন্য। ফোনের বক্সটা হাতে দিয়ে, ফোন? আমার তো ফোন আছেই, এইটাই ইউজ করো আজকে থেকে। আর তোমার জন্য 2টা ল্যাপটপ আর একটা কম্পিউটারও কিনেছি। কম্পিউটার রুমে রাখা আছে, দেখে নিও। এসবের কোনো দরকার ছিল না আঙ্কেল। আমি তো আর এখানে চিরদিন থাকব না। তাহলে কোথায় থাকবে? চিড়িয়াখানায়। রেগে গিয়ে অর্নিল, আপনার সাথে থাকার চেয়ে চিড়িয়াখানায় থাকাও অনেক বেশি ভালো। ইডিয়েট একটা। চোখ রাঙিয়ে মিম, ড্যাড আমাকে দেখতে কি চিড়িয়াখানার কোনো প্রাণীর মতো? অর্নিল, হাহা হা হা হা। ওই থামো তোরা। অর্নিলের আম্মু, দেখো আম্মু শাড়ি পরার কি শ্রী। অর্নিল ওর আম্মুর কানে কানে আস্তে করে বলে হেসে দিল, ছেলে তুই কি মানুষ হবি না? হাসতে হাসতে আম্মু, একদিন ঠিকই মানুষ হয়ে যাব। সেই দিন তোমরা সহ। ও মিমের দিকে আঙুল তুলে, ও কাঁদবে। হয়তো সেদিন অনেক বেশি দেরিও হয়ে যাবে। ফোনটা পকেটে ঢুকিয়ে, কি বলছিস তুই এসব? অর্নিলের আম্মু আর বাবা একসাথে। টাইম উইল সে মাই মম এবং ড্যাড। টাইম উইল সে থাকতে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। মিমের দিকে তাকিয়ে অর্নিল, যত সব আলগা ভাব। মুখ বাঁকিয়ে মিম, মিম একটু উপরে আসো। অর্নিল মিমকে ওর ঘরে যেতে বলল। কেন? আসো। মিমের হাত ধরে নিয়ে গেল অর্নিল মিমকে। বেডরুমে মিমকে নিয়ে আসার পর, এখানে কেন এনেছেন আমাকে? রেগে গিয়ে মিম, জানো অনেক আদর করতে ইচ্ছে করছে তোমাকে। মিমের কাছে এগিয়ে এসে মিমের আঁচলে টান দিয়ে, হোয়াটস দিস ননসেন্স? আমাকে আদর করতে ইচ্ছে করছে মানে কি? বুঝো না? মিমকে দেয়ালের সাথে মিশিয়ে ধরে অর্নিল, ছাড়ুন আমায়। ঝাড়ি দিয়ে মিম। অর্নিল মিমকে শুধু একটা কিস করল। নেক্সট 1 মান্থ তোমায় ছাড়া থাকতে কষ্ট হবে। হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। আজকে রাত 2টায় আমি আমেরিকা যাচ্ছি। মমো আর ড্যাড জানে না এখনো। কাজেই যাচ্ছি। 1 মাস তোমায় জ্বলাবো না, তোমায় আদর করতে চাইব না, তোমার পাশে শুতে চাইব না। খুব খুশি হয়েছ তুমি, তাই না?
এই মানুষটা খারাপ, অনেক খারাপ, তাই না? ভালোবাসা যায় না এই মানুষটাকে, শুধু অপমানই করতে ইচ্ছে করে। ইমোশনাল হয়ে কথাগুলো বলল অর্নিল, কিন্তু মুখে মুচকি হাসিটুকু ছিল। মিম তো ভ্যাবাচেকা খেয়ে গেল। শাড়িটা ঠিক করে পরতে শিখো, ঠিকমতো খাওয়া দাওয়া কর, আমায় যা খুশি বলে বকতে পারো, আমার ফোনটা অন্তত রিসিভ কর। অর্নিল, দরকার নেই। আমার আছে দরকার। কথা না বললেও নিঃশ্বাসের আওয়াজটা শুনতে দিও প্লিজ। মিমের হাত ধরে অর্নিল। ছাড়ুন তো, অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ না। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল মিম। আচ্ছা বাদ দাও, তোমার না চকলেট ফেভারিট? আমি 4 কার্টুন চকলেট অর্ডার করেছি, সেগুলো বসে বসে খেও, একটু পর হয়তো দিয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস ঘরে অলওয়েজ থাকে, তাই আর সেসব অর্ডার করিনি। আর হ্যাঁ, তোমার পছন্দের একটা গাড়ি কিনেছি, একদিন শোরুমে নাকি দেখেছিলে বাপি বলল। কিনতে নাকি আর যাওনি? গার্ডেনে রাখা আছে, মন চাইলে ইউজ কর। তুমি তো গেমস খেলতে অনেক বেশি ভালোবাসো, গার্ডেনে পুলের পাশের বাম পাশের কাচের ঘরটায় সব ইনডোর গেমস সাজানো আছে, আম্মু অথবা শায়লাকে নিয়ে খেলো। আর এই যে গাড়ির চাবিটা, খাটের উপর রেখে চাবিটা রেখে অর্নিল। পাগল আপনি? এসব কে চেয়েছে আপনার কাছে? উত্তেজিত হয়ে মিম। প্রিয় মানুষ যদি আমার কাছ থেকে কিছু চেয়ে নেয় তাহলে সে প্রিয় হলো কোথায়? তোমার ইচ্ছেগুলো আমি পূরণ না করলে আর কে করবে? তুমি চাওয়ার পরে আমি তোমায় দিব সেসব ভাবনা আমার নেই। তুমি চাওয়ার আগেই সব পাবা আমার থেকে। যাই হোক, রাতে হয়তো বাসায় আসব। আসছি এখন। জি। অর্নিল চলে যাওয়ার পর মিম মন খুলে হাসল। এতদিন পর নিজের মতো করে একটু থাকতে পারব। কালই আমি বাপির কাছে চলে যাব। আনন্দে আত্মহারা মিম। মিম শাড়িটা ঠিক করে পরল। এরপর টিভি দেখল বসে বসে। অর্নিলের আম্মু মিমের কাছে এসে বলল, আম্মু, অর্নিল নাকি আজ রাতে আমেরিকা চলে যাচ্ছে? শুনলাম তো, বলল। কাজে যাচ্ছে নাকি? তুমি ওকে আটকাবা না? কেন আন্টি? উনি ওনার কাজে যাচ্ছে, আমি কেন আটকাবো? রিমোটটা হাত থেকে রেখে মিম। সত্যিই কি তুমি কিছু বুঝছো না মিম? অবাক হয়ে মিসেস চৌধুরী। আমি বুঝতেছি না, এখানে বুঝার কি আছে? উনি ওনার কাজে যাচ্ছেন, এতে আপনিই বা এইভাবে রিয়েক্ট কেন করছেন আন্টি? ছেলেটা তো আমার, আমি ওকে বুঝি। আমার ছেলে জীবনে একটাই ভুল করেছে, আর তা হলো তোমাকে ভালোবেসেছে। আসলেই তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নও। উল্টো এত বছর পর ছেলেটা দেশে আসলো, তাকে তুমি আবার আমার থেকে আলাদা করে দিচ্ছ। কেঁদে দিয়ে মিসেস চৌধুরী। আন্টি। দাঁড়িয়ে গিয়ে মিম, আপনি এসব কথা কিভাবে বলছেন? মিসেস চৌধুরী আর কিছু না বলে চলে গেলেন সেখান থেকে। মিম ও চুপচাপ শুধু শুনল। মিম এখনো ভেবে পাচ্ছে না আসলে কি হতে যাচ্ছে। অর্নিলের চলে যাওয়া নিয়ে এতটা রিয়েক্ট করার কি আছে, সেইটাই মিম বুঝছে না। মিম মুখ ফুলিয়ে বিছানায় বসে পড়ল। সারাদিনে পানিটুকুও খেল না মিম। রাত 10টা 14 অর্নিল ঘরে ঢুকে নিজের ট্রলি ব্যাগ নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায় অর্নিল। মিম শুধু তাকিয়ে দেখল। অর্নিল মিমের দিকে একবার তাকিয়ে বলে গেল, ভালো থেকো, দেখা হবে। মিম রাগে ফেটে যাচ্ছে। আজকে ওনার জন্য আমায় এত কথা শুনতে হলো। দোষ কি আদৌ আমার ছিল? ওনাকে আমি জোর করে বিয়ে করেছি নাকি উনি আমাকে? ওনাকে আমি জোর করে একঘরে করে রেখেছি নাকি উনি আমাকে রেখেছেন? দায় কার এখানে, আমার না ওনার? কেন আমাকে এত কথা শুনতে হলো আজকে ওনার জন্য? কেন? মিম ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে আর এসব বলছে। ভাঙচুরের আওয়াজ শুনে মিসেস চৌধুরী আর শায়লা দৌড়ে উপরে এলো।
মিমকে কোনোভাবেই শান্ত করতে পারছে না ওরা। মিসেস চৌধুরী মিমের বাপিকে কল করল। কিছুক্ষণের মধ্যে মিমের বাপি পাগলের মতো ছুটে এলো অর্নিলের বাসায়। বাপিকে দেখে মিম সেন্সলেস হয়ে যায়। সারাদিন কিছু খায়নি, তার উপর এত ট্রেস কিছুতেই সইতে পারল না মিম। ফলাফল স্বরূপ মাথা ঘুরে নিচে পড়ে গেল মিম। মিমের বাপি মিমকে নিয়ে বিছানায় শোয়ায়। মিমের চোখে মুখে পানির ঝাপটা দেয়, কিন্তু কিছুতেই মিমের সেন্স ফিরছে না। মিমের বাপি এইবার হাউমাউ করে কাঁদতে শুরু করে, সাথে মিসেস চৌধুরীও। মিস্টার চৌধুরী আর অর্নিল দুইজনেরই ফোন অফ। মিমের বাপি অ্যাম্বুলেন্স ডেকে মিমকে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর মিমকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডক্টর ইমার্জেন্সি থেকে বেরিয়ে যা বলল তা শুনে মিমের বাপিসহ মিসেস চৌধুরীর মাথা হ্যাং হয়ে গেল। মিম রায়হানের ব্রেইন স্ট্রোক করেছে ছোটখাটো। ডক্টর, আর ইউ ক্রেজি ডক্টর? হোয়াট ডিড ইউ সে? এই বয়সে ব্রেইন স্ট্রোক কিভাবে করে? রেগে গিয়ে মিস্টার রায়হান, স্যার, ব্রেইন স্ট্রোকের কোনো বয়স আর সময়সীমা নেই। আজকাল সব বয়সের লোকেদেরই এইটা হয়। আর কিছুক্ষণ লেট হলে হয়তো ম্যামকে বাঁচানো টাফ হয়ে যেত। ম্যাম ঘুমাচ্ছেন, আপনারা মিনিমাম 5 ঘন্টা পর দেখা করুন। ডক্টর চলে গেল। মিসেস চৌধুরী, আমার মেয়ের এই অবস্থা কি করে হলো? আর অর্নিল কোথায়? চোখ লাল করে মিস্টার রায়হান। ভাই, অর্নিল একটু আগেই আমেরিকার জন্য রওনা দিয়েছে। মিমের সাথে আমি না বুঝে খারাপ ব্যবহার করে ফেলেছি। এই কারণেই হয়তো মিম এতটা রেগে গেছে। কাঁদছে মিসেস চৌধুরী। হোয়াট? এতটা খারাপ ব্যবহার করে ফেলেছেন যার জন্য আমার মেয়ে ব্রেইন স্ট্রোক করল? মিসেস চৌধুরী, আমার মেয়ের যদি কিছু হয় আপনার ছেলেসহ আপনাদের কাউকেই আমি ছাড়ব না। পুরো দুনিয়া আমার কাছে একদিকে আর অন্যদিকে আমার মেয়ে। ওর জন্য 2-4টা অন্যায় করতে আমি পিছোপা হব না। নিজের চশমা ভেঙে ফেলে মিস্টার রায়হান। মিস্টার রায়হান, আপনি ভুল বুঝছেন। ব্যাপারটা এতটাও সিরিয়াস না। কি বলতে চাইছেন আপনি? আমার মেয়ে হাসপাতালে শুয়ে আছে আর আপনি বলছেন ব্যাপারটা এতটা সিরিয়াস না? পুরোপুরি রেগে গেছে মিস্টার রায়হান। বি কুল মিস্টার রায়হান। ও আমার ছেলের বউ। আপনার যতটা কষ্ট হচ্ছে আমারও ঠিক ততটাই হচ্ছে। কেঁদে কেঁদে মিসেস চৌধুরী। মিস্টার রায়হান রাগে সেখান থেকে চলে এলেন। ঘণ্টা খানেক পর মিস্টার চৌধুরী দৌড়ে ঢুকলেন হাসপাতালে। সব শোনার পর তিনি পুরোপুরি আশ্চর্য হয়ে যান। সবাই মন খারাপ করে বসে থাকে। ফজরের আজানের পর সবাই মিমের সাথে দেখা করতে যায়। মিমকে জড়িয়ে ধরে বাপি কেঁদে দেয়। মামনি, তুমি ঠিক আছো? মিমের বাপি, আই এম অল রাইট বাপি। কি হয়েছে আমার? কাঁদছ কেন তুমি এইভাবে? বাপির চোখের পানি মুছে দিয়ে মিম, মামনি, কষ্ট হচ্ছে না তো তোমার? না বাপি, একটুও না। শুধু মাথাটা একটু ব্যথা করছে। ঠিক হয়ে যাবে মামনি। তোমাকে আমি কালই বাইরে নিয়ে যাব ট্রিটমেন্টের জন্য। বাপি, আমার কিছু হয়নি তো? প্লিজ কান্না করো না, নয়তো আমিও কেঁদে দিব। আম্মু কেমন আছো? মিমের মাথায় হাত দিয়ে মিসেস চৌধুরী, ভালো আছি আন্টি। আমায় মাফ করে দিও। কালকে তোমার সাথে ওই ব্যবহার করেছি বলে। আন্টি প্লিজ ওসব বলবেন না। মিম হাসপাতাল থেকে রিলিজ পায় 2 দিন পর। মিমকে নিয়ে ওর বাপি বাসায় যায়। অর্নিলের বাসায় আর যায়নি মিম। প্রায় 15 দিন মিম একটানা বেড রেস্টে ছিল। এই কয়েকদিনে মিম শুধু নিজের অজান্তে অর্নিলের কথাই ভেবেছে। সিঙ্গাপুর যখন মিম অসুস্থ হয়ে গেল তখন কত টেক কেয়ার করেছে অর্নিল, ওর এই ভাবনাই শুধু ভাবছে। কেন যেন আর চাইলেও আগের মতো মিম রাগ করতে পারে না অর্নিলের উপর। নিয়ম করে প্রতিদিন 2 বার শায়লা আর মিসেস চৌধুরী এসে মিমকে দেখে যায় আর মিমের জন্য খাবার বানিয়ে আনে।
মিমের চেঁচামেচি করা বারণ, হাইপার হওয়া বারণ। তাই এখন কেউ কোনোভাবে মিমকে রাগায় না। 15 দিন কেটে গেল কিন্তু অর্নিল জানেও না মিম এতটা সিক। কেউ বলেনি অর্নিলকে। মিমের সাথে এই কয়েকদিনে একবারও কথা বলেনি অর্নিল, কারণ মিসেস চৌধুরী কায়দা করে অর্নিলকে মিমের কাছে ফোন করা থেকে বিরত রাখেন। কারণ মিম অর্নিলের সাথে কথা বললে হাইপার হবে নিশ্চিত, যা ওর জন্য ভালো না। আর এইদিকে মিম ভাবছে আজকে কতদিন হয়ে গেল কিন্তু একটা দিন খোঁজও নিল না। এইটা নাকি ভালোবাসা? 16 দিনে মাথায় মিম রেডি হয়ে অফিসে গেল। বেশ ভালো ব্যবহারই করল সবার সাথে। আধাবেলা অফিসে থেকে চলে এলো মিম। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে মিমের জীবন। কি যেন একটা নেই নেই ভাব। কিন্তু মিম সেইটা ধরতেও পারছে না। বাসায় এসে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখে 2 মিস কল বাইরের নাম্বার থেকে। মিম কি যেন ভেবে ব্যাক করল। ভালো আছো? ওপার থেকে অর্নিল। হুম। মিমের মুখে শুধু হুম শুনে অর্নিল অবাক। শরীর খারাপ নাকি? অর্নিল মিমকে জিজ্ঞেস করল। না। আপনি ভালো আছেন? সেইটা তুমিই ভালো বলতে পারবা। একটা টেক্সট কিংবা একটা মিস কল ও পাইনি লাস্ট 16 দিনে। ও, কাজ নেই আপনার? মিম তোমার কি হয়েছে সত্যি করে বলতো? এইভাবে কথা বলার মেয়ে তুমি নও। সত্যি বল আমায় কি হয়েছে? অর্নিল। শান্ত হয়ে কথা বলছি তাই? হ্যাঁ তাই। বলো কি হয়েছে? কিছুই হয়নি। ওই মাথাটা একটু ব্যথা। এছাড়া আর কিছু না। মাথা ব্যথা কেন? ঘুমাওনি রাতে? গত কয়েকদিন ধরেই ঘুম হয় না। কেন? সেইটা তো জানি না, বাট হয় না। এইভাবে কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টা কথা বলল দুইজন। ফোন রাখার পর মিম একটু অদ্ভুত শান্তি পেল। মিম বিছানায় শোয়ে আর টেডিটাকে জড়িয়ে ধরে ভাবে, আচ্ছা লাস্ট কয়েকটা দিন কি আমি রাগ করছি না ওনার উপর? ওনার কথা এত কেন মাথায় আসছে? আমি তো ওনাকে চাই না আর দেখতেও পারি না। তাহলে কি হলো হঠাৎ আমার? পাগল হয়ে গেছি কি আমি? ভাবতে ভাবতে মিম ঘুমিয়ে যায়। আর মিসেস চৌধুরী এসে মিস্টার রায়হান এর সাথে গল্প করে। মিম ঘুমাচ্ছে বলে আর ডাকে না। সন্ধ্যায় মিম ঘুম থেকে উঠে নিচে নামে। আম্মু আপনি? আম্মু বলেই মিম ভাবল কি বললাম আমি? কি বললা আম্মু? খুশিতে দাঁড়িয়ে গিয়ে মিসেস চৌধুরী। আমিও তো বুঝলাম না কি বলে ফেললাম। সরি আন্টি। সোফায় বসে মিম। একদম মাইর দিব। আম্মুই ঠিক আছে। আজ থেকে আম্মুই ডাকবা। আচ্ছা। আপনি কখন আসলেন? সেই বিকেলে। তুমি ঘুমাচ্ছিলে তাই বসেছিলাম। ডেকে দিতেন আমায়? না। এখন আসো তোমায় খাইয়ে দেই। হুম। মিম খাবার খেয়ে গল্প করে বাপি আর শাশুড়ির সাথে। একে একে আরো 17 দিন কেটে যায়। এই 17 দিনে কম কথা বলেছে অর্নিল আর মিম। অর্নিলকে বুঝতে দেয়নি মিম যে ও অর্নিলকে মিস করে। কিন্তু অর্নিল কিছুটা বুঝতে পেরে হেসে দেয়। তখন দুইজন ঝগড়া লাগে, আবার 2 মিনিট পর ঠিক হয়ে যায়। 1 মাস পর যেদিন অর্নিল বাংলাদেশে ব্যাক করে সেই দিন মিম অফিসে ছিল। মিম জানত না অর্নিল আজ আসবে। মিম মিটিং শেষে নিজের বাসায় আসে। বাসায় এসে সোফায় বসে আর রহিমাকে 1 কাপ কফি দিতে বলে। ম্যাডাম স্যার তো দেশে আসছে। কফি মগটা দিয়ে রহিমা। কে চৌধুরী? অবাক হয়ে মিম। হ্যাঁ। তুমি জানলে কিভাবে? বড় স্যার বলল। তার মানে বাপি জানতো আর আমি জানতাম না? একটু ক্ষেপে গেল মিম। মিম কফি না খেয়েই নিজের ঘরে গেল। ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে আসে আর সুন্দর একটা শাড়ি পরে।
নিজের গহনাগুলো ও পরে চুলগুলো সুন্দর করে খোপা করে। একদম অর্নিলের নজর কাড়ার জন্য ঠিক এতটুকুই যথেষ্ট মিমের জন্য। কিন্তু মিম নিজের অজান্তেই এসব করল। এরপর নিজের গাড়ি নিয়ে অর্নিলের বাসায় গেল। গিয়ে দেখল বাপি এখানে আর অর্নিল হেসে হেসে একটা মেয়ের সাথে গল্প করছে। মিমকে দেখে সবাই দাঁড়ালো আর অর্নিল হা হয়ে গেল। অর্নিল মিমের দিকে এগিয়ে এলো আর সাথে তানমনা, সেই মেয়ে যার সাথে অর্নিল কথা বলছিল, ও। মিমকে দেখে অর্নিল হা হয়ে গেল আর মিমের সামনে এগিয়ে এলো। অর্নিলের পিছু পিছু তানমনাও এগিয়ে এলো। তুমি এখানে? অর্নিল পুরোপুরি অবাক। বাপিকে নিতে এলাম। মন খারাপ করে মিম, বাপি চলো বাসায় যাবে না? বাপিকে জিজ্ঞেস করল মিম। মামনি তুমি কি করলে জানলে আমি এখানে? মিমের বাপি রহিমা বলছিল। কপালে হাত দিয়ে মিম। তুমি এইভাবে কোথায় গিয়েছিলে? অর্নিল প্রেজেন্টেশন ছিল। বাপি যাবে তুমি? চোখ মুখ লাল করে চিৎকার করে মিম। আসছি। মিমের বাপি হু ইজ শি আনিল? অর্নিলের কাঁধে হাত দিয়ে তানমনা। মিম। মিম রায়হান। মুচকি হেসে মিম। তোমার কি হয় অর্নিল? তানমনা। জাস্ট ফ্রেন্ড হয়। আজকাল জাস্ট ফ্রেন্ডের চাহিদা অনেক বেশি তো তাই। তোমার ভাগে কি কিছু কম পড়বে মিস? নাম জানে না তাই মিম মিস বলে থেমে গেল। তানমনা শিকদার। তানমনা। মিম তুমি এসব কি বলছো? জাস্ট ফ্রেন্ড মানে? রেগে গিয়ে অর্নিল। আরে অর্নিল চৌধুরী। কুল। জাস্ট ফ্রেন্ডকে এইভাবে রাগ দেখাতে হয় না। হাতের আঙ্গুল জেদে মোচড়াচ্ছে মিম। বাপি চলে এসো। মিম গাড়িতে গিয়ে বসল আর মিমের বাপি এসে গাড়িতে উঠল। মিমের বাপির গাড়ি ড্রাইভার নিয়ে যাচ্ছে। মামনি কি হয়েছে তোমার? তুমি কি ডিস্টার্ব? মিমের বাপি। না বাপি আই এম অল রাইট, ইভেন অ্যাবসলিউটলি অল রাইট। ঠোঁটে হাসির রেখা টেনে মিম। তানমনা মেয়েটা অনেক বেশি ভালো জানিস। খুব দ্রুত মানুষের সাথে মিশে যায়। আমাকে আঙ্কেল আঙ্কেল ডেকে অজ্ঞান। হেসে হেসে গল্প করছে মিস্টার রায়হান। কে এই তানমনা শিকদার? বাইরের দিকে তাকিয়ে প্রশ্ন করল মিম। অর্নিলের এক্স গার্লফ্রেন্ড। এমনটাই তো শুনলাম। হা কে বলল তোমায় বাপি? চোখ দিয়ে নিজের অজান্তেই পানি পড়ে গেল মিমের। তানমনা। মিম শুধু একটা মুচকি হাসি দিল আর কিছু বলল না। বাসায় এসে মিম শাড়ি খুলে একটা শর্ট পরল আর ফ্লোরে বসে একমনে গ্লোব ঘোরাচ্ছিল আর চোখ থেকে অজান্তেই পানি পড়ছিল। মিম শুধু ভাবছে অর্নিল চৌধুরীর এক্স গার্লফ্রেন্ড ছিল আর এখনও সে এতটা ক্লোজ। বাহ, নাটকের মাধুর্যতা আছে বলতে হবে। একটা ছেলে কিভাবে পারে এসব? আমার জীবনটা তো শেষ করলি সাথে আরেকটা মেয়েরও। ছি। যতটুকু ভালোবাসা মিমের জন্মেছি অর্নিলের জন্য তা এক নিমিষেই শেষ হয়ে গেল। মিম কাঁদছে, এর মাঝে অর্নিল ফোন দিল। অর্নিলের নাম্বার দেখে মিম একটু হাসল, এরপর ফোনটা আস্তে করে সুইচ অফ করে দিল। ফোন সুইচ অফ করার পর মিম খাটে মাথা রেখে আর বডি ফ্লোরে রেখে সিলিংয়ের উপরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর কেউ এসে মিমের ঘরে নক করে। মিম উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে অর্নিল দাঁড়িয়ে আছে। মিম ঠান্ডা মাথায় জিজ্ঞেস করল, কেন এসেছেন? তুমি কেন চলে এসেছ? আর ফোন বন্ধ কেন? রেগে গিয়ে অর্নিল। তা এইখানে কি? আপনার গার্লফ্রেন্ড রেখে এখানে? হেসে দিয়ে মিম। কিসের গার্লফ্রেন্ড? অবাক হয়ে অর্নিল। গার্লফ্রেন্ডের ডেফিনিশন আমার জানা নাই, তাই বলতে পারলাম না। মুচকি হেসে মিম। এমন অ্যাবনর্মালের মতো আচরণ করছো কেন? চিল্লিয়ে অর্নিল।
আস্তে কথা বলুন। চোরকে বড় গলায় কথা বলতে হয় না। হোয়াট ডু ইউ মিন মিম? আমি কিছু মিন করতে চাই না। চলে যান প্লিজ। মাথা ব্যথা করছে আমার। নো এক্সকিউজ। কি হয়েছে বল আমায়। মিমের হাতের উপরের অংশ শক্ত করে ধরে অর্নিল। আমার জীবনটা এইভাবে স্পয়েল না করলেও পারতেন। আমাকে এইভাবে চরিত্রহীনা না বানালেও পারতেন। কি দরকার ছিল এসবের? অর্নিলের হাত সরিয়ে মুচকি হাসল মিম। প্লিজ স্টপ অল দিজ। মানে কি এসব বলার? অর্নিল এইবার পুরোপুরি রেগে গেল। তানমনা ভালো আছে? ও খারাপ থাকে না। সেইটাই যার এমন কেয়ারিং বয়ফ্রেন্ড থাকে সে কিভাবে খারাপ থাকবে? বয়ফ্রেন্ড? অবাক হয়ে মিম, ডু ইউ নো হু ইজ শি? চিল্লিয়ে অর্নিল। জানার প্রয়োজন বোধ করছি না। আরে গাধি, ও আমার কাজিন। একসাথেই ব্যাক করেছি আমেরিকা থেকে। বড় চাচ্চুর মেয়ে। ছোট থেকেই আমার সাথে লন্ডনে ছিল। আজকেই এলো আমার সাথে। ও হাই সি। এইটাই তোমার রিজন ছিল? আপনার যা খুশি হতে পারে এইটাতে আমার কোনো কিছু যায় আসে না। সরে গিয়ে মিম। দাঁড়াও। মিমকে টান দিয়ে নিজের কাছে এনে অর্নিল, তুমি কি সত্যিই আমায় ভালোবেসে ফেলেছ? লাস্ট 18 দিন ধরে খেয়াল করছি কেমন যেন একটা হয়ে গেছ। ভালোবাসো আমায়, তাই না? গলা থেকে মিমের চুলগুলো সরিয়ে অর্নিল। মিস্টার অর্নিল, ইউ আর রং। মিমের ভালোবাসা পেতে যোগ্যতা লাগে যা আপনার নেই। অর্নিলকে সরিয়ে দিয়ে। প্রমাণ চাই তোমার আমার যোগ্যতার? অর্নিল। কোনো দরকার নেই। বলো কি প্রমাণ দিব আমার যোগ্যতার? বললাম তো কোনো দরকার নেই। আচ্ছা মানলাম কোনো দরকার নেই। কিন্তু তোমার কি হয়েছে? কিছু না। মিম আর অর্নিল দুইজন তর্কাতর্কি করছে কিন্তু কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। মিম ও ছাড়ছে না আর অর্নিলও না। অর্নিল একটা সময়ে মিমকে বলল, মিম তুমি কি চাও খুব বাজে কিছু করি আমি তোমার সাথে? চোখ লাল করে। সেইটা করার আর বাকিও নেই। আচ্ছা আমায় একটা প্রশ্নের জবাব দিন তো। অর্নিলের দিকে তাকিয়ে মিম। তানমনা শিকদার কি সত্যিই আপনার কাজিন? আপনার তো কোনো চাচ্চু নেই। কেন এইভাবে বারবার আমায় মিথ্যে বলে যাচ্ছেন? লাভটা কি? চৌধুরী পরিবারে আমিই একমাত্র বংশধর। এইটা ঠিক যে আমার কোনো চাচ্চু নেই আর মনিও নেই, ড্যাড একা। কিন্তু এইটাও সত্যিই যে তনু আমার বোনই হয়। আমি তোমায় কোনো মিথ্যে বলিনি। জাস্ট হোল্ড ইয়োর টাং। আর কিছু শুনতে চাই না। আর কোনো মাথা ব্যথাও নেই আমার ওই মেয়ের ব্যাপারে। তনুকে তুমিও খুব ভালোভাবে চিনো। মিমের বিন ব্যাগের উপর বসে অর্নিল। বললাম তো আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট হার। আপনি এখন চলে যান। আর আসবেন না এ বাসায়। বিরক্ত হয়ে মিম। শিকদার আঙ্কেলের মেয়ে তনু। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে অর্নিল। কোনো শিকদার? আকাশ থেকে পড়ে মিম। তুমি যাকে ভেবেছ সেই? কিভাবে সম্ভব এইটা? ওই সেই মেয়ে যাকে 2 বছরের বয়সে লাইফ সিকিউরের জন্য পাঠিয়েছিল মিস্টার শিকদার? ইয়েস। আজ আমি আছি বলেই মেয়েটা বেঁচে আছে। সেই ছোট্ট থেকে একসাথে বড় হয়ে উঠা আমাদের। একই বাড়িতে ছিলাম আর খেলার ছলে 7 বছর বয়সে বন্ধুত্ব। আজও তা অটুট। ওর নাম পাল্টে রেখেছি তানমনা। কিন্তু টাইটেল তো আর পাল্টানো যাবে না। এরপর থেকে ও আমার বোন। ও আমায় দা ভাই ডাকে। বাংলাদেশে এসে এখনো ও দেখেনি শিকদার আঙ্কেলকে। আঙ্কেল আজ রাতে আসবেন আমাদের বাসায়। মিম আর যাই হোক, তনু আর আমার সম্পর্কে বাজে মন্তব্য তুমি করো না। বাপি কেন বলল ও আপনার এক্স গার্লফ্রেন্ড? বাপি তোমায় মজা করে বলেছে। আমি আসার সময় আমায় বলল। তনু জানে না আমার সম্পর্কে কিছু?
হাত মোচড়াতে মোচড়াতে মিম। হ্যাঁ তুমি আমার জাস্ট ফ্রেন্ড এইটাই তো জানে, মজা করে অর্নিল। ও আচ্ছা। হ্যাঁ এখন চলেন। আর এইসব কি মিম? এখনো কি শর্টস পরবা তুমি? মিমের দিকে ইশারা করে। এইটা আপনি বলার কে? আমি ছাড়া আর কে বলবে? অনেক তো হলো আর কত? একটা ছেলের চাহিদাগুলো কি কি জানো মিম? না। প্রত্যেকটা ছেলের চাওয়া হলো তিনটি, গাড়ি, নারী, বাড়ি। এই তিনটার মধ্যে দুইটার কোনো অভাব আমার নেই, কিন্তু একটা জিনিসের বড্ড অভাব, থেকেও সে আমার নেই। একটা ছেলেকে গোছানোর জন্য একটা মেয়ে দরকার, একজন বেটার হাফ দরকার। আর কত এভাবে থাকবো বলো? কেন এইভাবে আমরা রঙিন সময়গুলো নষ্ট করছি মিম? মিমের দিকে তাকিয়ে অর্নিল। খুঁজে নিন বেটার হাফ। এসব আমায় কেন বলছেন? তুমি জানো না কেন বলছি? মিমকে কাছে টেনে এনে, আমার বেটার হাফ আমি পেয়েছি কিন্তু আমার মতো করে না। আমি যে আমার মনের মতো করে তোমায় সাজাতে চাই। আর কত কি করলে তুমি বুঝবে? মিমকে জড়িয়ে ধরে। আমি অবুঝ নই। চলে যান তো প্লিজ। অর্নিলকে ধাক্কা দিয়ে সরিয়ে। ওকে। আর আসব না। আর বোঝাতেও আসব না। অর্নিল তোমায় আর জ্বালাবে না। চলে যাচ্ছি। অর্নিল সত্যি সত্যি চলে গেল। মিম ভাবল। চলে গেল কেন? চলে যেতে বললাম তাই চলে গেল? ভালো হয়েছে। এর হাত থেকে রেহাই তো পাওয়া যাবে। আহ, কি শান্তি। নিজের লাইফ নিজের মতো করে কাটাবো। কেন অন্য মানুষের কথা শুনতে যাব? মিম হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক ৩০ মিনিট পর মিমের বাপি দৌড়ে মিমের ঘরে এলেন। তিনি দ্রুত মিমকে জাগালেন। কি হয়েছে এমন করছো কেন? বাপি তোমার কি শরীর খারাপ লাগছে? বাপি। চিন্তিত হয়ে মিম। অর্নিল অ্যাক্সিডেন্ট করেছে খুব বাজেভাবে। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতেও। কি? বাপির শরীর থেকে হাত ফেলে দিয়ে মিম। তুমি যাবে না? কেঁদে দিয়ে মিস্টার রায়হান। মিম দ্রুত উঠে একটা ওড়না টান দিয়ে এলোমেলোভাবেই দৌড়ে বেরিয়ে গেল। পিছু পিছু মিস্টার রায়হান গেলেন। দুইজন একসাথে গাড়িতে বসলেন। মিম এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিল আর কাঁদছিল। মেডিকেলে এসে দ্রুত ইমার্জেন্সিতে যায় মিম। অর্নিলের বাবা মা সহ তানমনা কাঁদছে। মিমকে দেখে অর্নিলের আম্মু মিমকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। মিম তো স্তব্ধ। বৌমনি দাভাই তো তোমার কাছে গিয়েছিল না? কি করে হলো এমন? তানমনা। মিম কোনো কথাই বলছে না। বৌমনি কথা বলো। তখন তোমার সাথে আমি মজা করেছিলাম। তার শাস্তি কি আমার দাভাই পেল? কথা বলছো না কেন বৌমনি? কথা বলো। কাঁদতে কাঁদতে তনু। ডক্টর এখনো কিছু বলেনি? মিম। না। তনু। মিম তনু আর শাশুড়িকে ছেড়ে দিয়ে এক কোনো দাঁড়িয়ে রইল। চোখের পানি ফেলছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইছে। খুব বেশি করে ফেলেছে ও। আধা ঘন্টা পর ডক্টর এসে যা শুনালেন তা শুনে মিম সেন্সলেস হয়ে গেল। অর্নিলের আম্মু আর তনু হাউমাউ করে কাঁদতে শুরু করল। ডক্টর বলল, আমাদের আর কিছু করার নেই। মিস্টার চৌধুরী খুব বাজেভাবে আঘাত পেয়েছেন। ওনার ব্রেইন হ্যামারেজ হচ্ছে। যদি আপনারা চান তো ডু অর ডাই চান্স নিতে পারেন। ৭২ ঘন্টার মধ্যে কিছু করতে না পারলে ওনাকে বাঁচানো যাবে না। লাইফ সাপোর্টে রেখেছি আমরা ওনাকে। মিম কথাটা শুনে সাথে সাথেই মাটিতে পড়ে গেল। মিস্টার রায়হান মিমের জ্ঞান ফেরালেন। মিম ওর বাপিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করল। ডক্টর যত টাকা লাগে লাগান। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তার। এই কথা বলবেন না প্লিজ, কেঁদে দিয়ে মিস্টার চৌধুরী। দেখুন ওনাকে সিঙ্গাপুর নিয়ে যান।
মনে রাখবেন যা করার ৭২ ঘন্টার মধ্যে করতে হবে। সিঙ্গাপুর নিয়ে যাব মানে কি? এই অবস্থায় আমার হাজবেন্ডকে সিঙ্গাপুর কিভাবে নিব? বাবা আপনি চিন্তা করবেন না, অর্নিলের কিচ্ছু হবে না। বাপি তোমার ফোনটা দাও। কাঁদতে কাঁদতে মিম ডক্টরদের একটা টিম বানালো, যেখানে সেরা 10 জন ডাক্তার আছে। 24 ঘন্টা সময় চেয়েছেন তারা বাংলাদেশে আসার জন্য। মিম সিচুয়েশন বুঝে তা মেনে নিল। ডক্টররা খুব দ্রুত বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। 29 ঘন্টা পর মিসেস চৌধুরী আমরা এই প্রথম 97% রিস্ক নিয়ে কোনো কাজ করছি। যদি মিস্টার চৌধুরী সুস্থ হয় তাহলে এইটা হবে আমাদের জীবনের সেরা অপারেশন। মিস্টার চৌধুরীর অবস্থা ভালো না, শরীর থেকে 1/3 রক্ত বেরিয়ে গেছে। ভরসা রাখুন। আমি কোনো ভরসা রাখতে চাই না ডক্টর, আমি স্রেফ অর্নিলকে সুস্থ দেখতে চাই, ওর যাতে কোনো কিছু না হয়। প্লিজ ডক্টর প্লিজ। ডাক্তাররা সবাই ওটিতে চলে গেলেন। ডক্টররা জানে অর্নিল বাঁচবে না, কিন্তু শুধু সান্ত্বনা দিল মিমকে। ব্রেইন হ্যামারেজ করা রোগীর বাঁচার আশঙ্কা 5%ও নেই। ডক্টররা ওটিতে ঢোকার পর মিম বরফের মতো শীতল হয়ে গেল। ভয় ওর নার্ভসগুলো চলতে চাইছে না। সবাই শুধু আল্লাহর কাছে সাহায্য চাইছে আর বাঁধ ভাঙা কান্না কাঁদছে। একটু পর অর্নিলের পিয়ে আকাশও দৌড়ে চলে এলো। আকাশও কাঁদছে। মিমের মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। মিম পাগলের মতো করছে। এমনিতেই ও ব্রেইন স্ট্রোকের রোগী। মিস্টার রায়হান সহ সবাই মিলে শুধু মিমকে সামলাচ্ছেন, মিমের যাতে আবার কিছু না হয়ে যায়। এক করুণ দৃশ্যেরই সাক্ষ্য বহন করছে হাসপাতালের করিডোরে অপেক্ষায় থাকা লোকদের আর্তচিৎকার। সবাই পাগলের মতো হয়ে যাচ্ছে। এ অবস্থায় কে কাকে সামলাবে? মিম শুধু বারবার বলছে, অর্নিল তুমি ফিরে এসো, আমি ভালো হয়ে যাব। তোমার কোনো কথার বাইরে যাব না আমি। আর কোনো দিন তোমার উপর রেগে যাব না, তোমায় আর কষ্ট দিব না। প্লিজ তুমি সুস্থ হয়ে যাও। আল্লাহ তুমি ওরে সুস্থ করে দাও। আমি তো কোনো দিন তোমার কাছে কিছু চাইনি আল্লাহ, আজ এই প্রথম চাওয়া। তুমি আমায় ফিরে দিও না আল্লাহ। কাঁদতে কাঁদতে মিমের এমন আহাজারি দেখে সবাই আরো জোরে হুহু করে কেঁদে দিল। মিস্টার রায়হান কিছুতেই সহ্য করতে পারছে না মিমের এই অবস্থা। মিমকে কিছুতেই সামলাতে পারছে না কেউ। তানমনা মিমকে সামলাচ্ছে। বৌনি প্লিজ তুমি শান্ত হও, আমার দা ভাইয়ের কিচ্ছু হবে না, তুমি দেখো। কেন তুমি নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ? ও বৌনি একটু শান্ত হও না। কেঁদে কেঁদে তানমনা। 3.5 ঘন্টা পর একজন নার্স বেরিয়ে এলো। মিস্টার চৌধুরী আর মিস্টার রায়হান দ্রুত তার সাথে কথা বললেন। আমার ছেলে কেমন আছে? নার্স বলছেন না কেন? চিল্লিয়ে মিস্টার চৌধুরী। উই আর সরি মিস্টার চৌধুরী, বাস্তবতা মেনে নিন। শুধু এতটুকুই বলে নার্স চলে গেল। এই কথা শোনার পর মিসেস চৌধুরী মাথা ঘুরে পড়ে যায় আর মিস্টার চৌধুরী ধপাস করে ফ্লোরে বসে পড়ে। মিম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। নার্স চলে যাওয়ার কিছুক্ষণ পর ডক্টররা সব বেরিয়ে এলেন। ডক্টররা সোজা মিমের সামনে গেলেন। মিসেস চৌধুরী, একজন ডাক্তার, অর্নিল আর বেঁচে নেই এই কথাটাই তো বলবেন? একদম শান্ত গলায় মিম। উনি একদম ঠিক আছেন, সেইটা মিথ্যে। আপনার ভালোবাসায় উনি বেঁচে গেছেন আলহামদুলিল্লাহ। মুখে হাসি এনে একজন ডাক্তার। ডক্টর? দাঁড়িয়ে গিয়ে মিম। হ্যাঁ মিসেস চৌধুরী, অর্নিল চৌধুরী ইজ ফাইন, বাট চোখ থেকে চশমা খুলে ডক্টর। বাট মিস্টার চৌধুরী, অর্নিল চৌধুরীর বাম পায়ে মারাত্মকভাবে আঘাত পাওয়ার কারণে উনি সহজভাবে হাঁটতে পারবেন না। হুইল চেয়ার অথবা স্টিক দিয়ে হাঁটতে হবে।
ওর হ্যামারেজ ঠিক হয়েছে ডক্টর? মিস্টার রায়হান, হ্যাঁ, সেইটা আমরা আল্লাহর অশেষ রহমতে বন্ধ করতে পেরেছি। আমার জীবনের সেরা কেস ছিল এইটা। ধন্যবাদ দিতে চাই মিসেস চৌধুরীকে। ডক্টর, আমার ছেলে সত্যিই বেঁচে গেছে তো ডক্টর? মিসেস চৌধুরী, হ্যাঁ, তবে ওনাকে কোনো মেন্টাল প্রেশার দিবেন না। যত্ন নিবেন। যত্ন নিলে হয়তো 3 মাসও লাগবে না ওনার সম্পূর্ণ সুস্থ হতে। আর নিয়ম মতো চেক আপ করাবেন। আর কিছুক্ষণ পর ওনাকে বেডে দেওয়া হবে। দেখা করে আসবেন এক এক করে। এই কথা বলে ডক্টর চলে যেতে নিল। তখন মিম ডক্টরদের বলল, আমি আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারব না ডক্টর। আমি বলে বোঝাতে পারব না। কথাটা অর্ধেক বলেই মিম কেঁদে দিল। মিসেস চৌধুরী, ভালোবাসা কোনো দিন হারিয়ে যায় না। আপনার বিশ্বাসের কারণেই আজ মিস্টার চৌধুরী মরতে মরতে বেঁচে গিয়েছেন। দোয়া রইল আজীবন সুখে থাকুন। ধন্যবাদ ডক্টর। সবাই মিমকে জড়িয়ে ধরল। অর্নিলকে যখন বেডে দিল তখন সবার আগে মিম গেল অর্নিলকে দেখতে। অর্নিল চোখ বন্ধ করেছিল আর নাকে অক্সিজেন পাইপ লাগানো ছিল। হাতে ব্লাড পাইপ লাগানো ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। পুরো মাথা সাদা ব্যান্ডেজে আটকানো। অর্নিলকে এইভাবে দেখে মিম দেয়ালের সাথে হেলান দিয়ে মুখ উঁচু করে কেঁদে দিল। মিম কান্না থামিয়ে অর্নিলের পাশে গিয়ে অর্নিলের হাতের উপর হাত রাখল। অর্নিল চোখ খুলে তাকাল। মিমের চোখ দিয়ে পানি পড়ছে। অর্নিলের চোখের পানি মুছে দিল মিম। অর্নিলের হাতটা উঁচু করে একটা চুমু দিল মিম। এই অবস্থা কেন তোমার? ভাঙা ভাঙা গলায় অর্নিল, আপনি ঠিক আছেন তো? মায়ার দৃষ্টিতে তাকিয়ে মিম, মরাটা জরুরি ছিল, বেঁচে থাকাটা না। প্রতিদিন মরার চেয়ে একদিন মরে যাওয়াই ভালো। আস্তে আস্তে ভাঙা গলায় অর্নিল, প্লিজ একদম না। ওইসব কথা আর শুনতে চাই না আমি। এখন তো আমি ইউজলেস পার্সন হয়ে গেছি। খুব বুঝতে পারছি আমার বা পায়ে সমস্যা। আপনি তো বেঁচে আছেন, তাহলে কেন এভাবে বলছেন? আমি ঠিক করে দিব সব। অর্নিলের হাত শক্ত করে ধরে মিম। ভালোবেসে ঠিক করা আর দায় পড়ে ঠিক করা আলাদা। আমি দায় পড়ে কোনো কিচ্ছু করব না। সব ভালোবেসে করব। সত্যিই বলছি। সবাই অর্নিলের সাথে কথা বলল। 10 দিন হাসপাতালে বিদেশি ডক্টরদের আন্ডারে ছিল অর্নিল। প্রতিটা মুহূর্তে মিম অর্নিলের পাশে ছিল। সময়মতো অর্নিলকে খাইয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, ফ্রেশ করিয়ে দেওয়া সবই মিম নিজের হাতে করে দেয়। 11 দিনের মাথায় অর্নিলকে ডক্টর রিলিজ করে দেয়। স্টিকে ভর করে অর্নিলকে হাঁটতে হয় এখন। মিম নিজে অর্নিলকে হাঁটতে সাহায্য করে। মিমের এমন কেয়ারিং দেখে বাড়ির সবাই অনেক বেশি খুশি হয়। বাড়িতে এসেই মিম সবার আগে নিজের সব শর্টস ফেলে দেয়। আলমারিতে শুধু শাড়ি গুছিয়ে রাখে। অর্নিল বিছানায় বসেছিল আর বোঝার ট্রাই করছে মিম কি করতে চাইছে। শর্টসগুলো কি করবে? অর্নিল, ফেলে দিব। শাড়ি ঠিক করতে করতে মিম, কেন? তুমি তাহলে কি পরবে? জাস্ট শাড়ি। কেন? এমনি। আপনি বসুন। এই নিন ফোন আর বই। আমি না আসা পর্যন্ত যা করার করেন। তুমি কোথায় যাচ্ছ? গোসল করে আসি। শাড়ি নিয়ে মিম, যাও। মিম না আসা পর্যন্ত অর্নিল ফোন টিপল। মিম শাড়ি পরে ভেজা চুলে বেরিয়ে এলো। মিমের ভেজা চুল যখন ঝাড়ছিল তখন অর্নিলের মুখে পানির ছিটা যায়। এই চুলগুলো এভাবে কেন ঝাড়ছ? নষ্ট হয়ে যাবে তো। অর্নিল, তো কি করব? ড্রায়ার নেই? এখন ড্রায়ার ইউজ করার সময় নেই। কয়টা বাজে দেখেছেন? অলরেডি 1টা বেজে গেছে।
আপনাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। দিন, ফোন দিন। অর্নিলের সামনে গিয়ে ফোন চেয়ে মিম। কেন? আপনাকে না বলেছি আমি, না বললে আপনি ফোনে হাত দিবেন না? এখন আমি চেয়েছি, সোজা দিয়ে দিন। চোখ রাঙিয়ে মিম। আচ্ছা নাও। ফোনটা মিমের হাতে দিয়ে অর্নিল। গুড বয়। আমি খাবার নিয়ে আসছি। মিম নিচে গিয়ে অর্নিলের জন্য খাবার নিয়ে এলো। মিসেস চৌধুরী খাবার রেডি করে রেখেছিলেন। শায়লা এসে খাবারগুলো ঘরে দিয়ে গেল আর মিম সামনে এলো। যাও এখন তুমি। মিম শায়লাকে চলে যেতে বলল। এই এক খাবার প্রতিদিন খেতে তো আর ভালো লাগে না। বিরক্ত হয়ে অর্নিল। ভালো লাগে না মানে কি? খেতে হবে। হা করুন। অর্নিল বিরক্ত হয়ে খাবারগুলো খেল। কিছুক্ষণ পর পর ড্রেস চেঞ্জ করা অর্নিলের অভ্যাস। অর্নিল এইটাকে বদ অভ্যাস মনে করত, কিন্তু এখন এইটার চেয়ে ভালো লাগা আর কিছুই নেই অর্নিলের কাছে, কারণ মিম নিজের হাতে অর্নিলকে চেঞ্জ করিয়ে দেয়। আর অর্নিল শুধু হাসে। মিম লজ্জা পেলেও চোখ বন্ধ করে চেঞ্জ করে। খাবার খাওয়ানোর পর ওষুধ খাইয়ে মিম অর্নিলকে ঘুমাতে বলে। অর্নিল শোয়ে আর মিম ও দরজা লক করে অর্নিলের গা ঘেঁষে শুয়ে পড়ে। অর্নিল মিমকে বলে, তোমার ভাগ্য ভালো আমি অসুস্থ। তুমি এখন বারবার আমার কাছে এসে আমার ফিলিংস বাড়িয়ে দিচ্ছ। বাট আমি কিছুই করতে পারছি না। অর্নিল, এত বদমাশ কেন আপনি? হেসে দিয়ে অর্নিলকে জড়িয়ে ধরে মিম। উহহ। মিমের হাতে চুমু দিয়ে অর্নিল। মিম হেসে দিল। যেই মেয়ে নিজেই নিজের খেয়াল রাখতে পারে না, এখন সে আমার পুরো কেয়ার করছে। এত চেঞ্জের কারণ কি? অর্নিল, জানি না। অর্নিলের বুকের উপর শুয়ে মিম। কেন জানো না? মিমের চুল নাড়তে নাড়তে অর্নিল। তাও জানি না। রাতের বেলা মিম মেডিসিন দিয়ে অর্নিলের বা পা মাসাজ করে দেয়। মিসেস চৌধুরী আর অর্নিল দুইজনেই না করেছে, কিন্তু মিম শোনেনি। ও অর্নিলের সবকিছু নিজের হাতেই করতে চায়। রাতের বেলা মিম অর্নিলের পায়ে মেডিসিন দিয়ে মাসাজ করে দিচ্ছে। অর্নিল আর অর্নিলের আম্মু দুইজনেই মিমকে না করল, কিন্তু মিম শুনল না। অর্নিলের ট্রাউজার হাঁটুর উপরে তুলে আলতো করে অর্নিলের পা মাসাজ করছে মিম। মিম অর্নিলকে জিজ্ঞেস করল, এত লোম কেন শরীরে? পুরাই বোন। এইটা কি আমার দোষ? আমার হরমোনের দোষ। মুখ বাঁকিয়ে অর্নিল। তালগাছের মতো শুধু লম্বাই হয়েছেন। ভাগ্যিস গ্রোথ হরমোনে কোনো প্রবলেম ছিল না। মিম, থাকলে কি হতো? হেসে দিয়ে অর্নিল। কিছু না। আমি তোমায় যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। একটু নড়েচড়ে বসে অর্নিল। কেন? ভ্রু উঁচু করে মিম। যেই মেয়ে নিজের খেয়াল রাখতে পারে না সে আমার কেয়ার করছে দিনের পর দিন। হয়েছে সেসব ভেবে কাজ নেই। শাড়ির আঁচল কাঁধে উঠিয়ে মিম দাঁড়িয়ে গেল। এইদিকে আসো তো। অর্নিলের কাছে ডেকে। কেন? আসো না। আচ্ছা আসলাম। অর্নিলের সামনে দাঁড়িয়ে মিম। মিম সামনে আসার পর অর্নিল মিমের কোমরে হাত দিল। মিম অর্নিলের টি শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল। অর্নিল মিমের কোমরে চুমু দিল। কি করছেন? জানি না। মিমকে নিজের কোলে বসিয়ে। 10টা বেজে গেছে। ঘুমাবেন না? না। ছাদে যাব চলো। এখন ছাদে কেন? সিঁড়ি দিয়ে উঠতে আপনার কষ্ট হবে। এখন ছাদে যাওয়া যাবে না। কষ্ট হবে না, তুমি আছো না? আচ্ছা চলুন। শায়লা, শায়লা। শায়লাকে ডেকে মিম। জি বৌমনি। অর্নিলের ঘরে এসে 1 গ্লাস ফ্রুট জুস আর 1 কাপ কোল্ড কফি নিয়ে এসো ছাদে। জি বৌমনি। আমি এক্ষুনি করে দিচ্ছি।
শায়লা যাওয়ার পর অর্নিলকে ধরে দাঁড় করালো মিম। মিমের উপর ভর দিয়ে অর্নিল দাঁড়ালো আর বাম হাতে স্টিক নিল। আস্তে আস্তে হেঁটে ছাদে গেল ওরা। ছাদে নিয়ে গিয়ে অর্নিলকে দোলনায় বসিয়ে দিল মিম। এরপর ও পাশে বসল। ওয়েদারটা সুন্দর। তোমায় নিয়ে ঘুরতে বের হতাম যদি হাঁটতে পারতাম। মিমের ঘাড়ের উপর মাথা রেখে অর্নিল। ঠিক হয়ে যাবে, এত আফসোস রাখবেন না। অর্নিলের গালে হাত দিয়ে। হুম। মিমের হাতে চুমু দিয়ে। ওরা কথা বলছিল আর তখন শায়লা এসে কফি আর জুস দিয়ে গেল। অর্নিলকে জুস খেতে দিল আর মিম কফি খেল। দুইজন প্রায় অনেকক্ষণ বসে বসে গল্প করল। রাত 12টায় শৈলী ফোন দিল মিমকে। ম্যাম আসসালামু আলাইকুম। অফিসে আসছেন কবে? আপনি ছাড়া তো ভালো লাগছে না, শৈলী। জানি না কবে আসব, ও সুস্থ হলেই চলে আসব। কোনো সমস্যা হলে বাপিকে ডেকে নিও। মিম। জি ম্যাম। নিয়ান স্যার আপনাকে খুব মিস করছে। হেসে দিয়ে শৈলী। কেন? হালকা হেসে মিম। বেচারা আপনার প্রেমে পড়ে গিয়েছিল। এখন সবটা জানার পর ক্রাশ বানিয়ে রেখেছে। হা 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 হা। ক্রাশ খাওয়াই যায়, যাই হোক পরে কথা বলছি। এখন বিজি। মিম। জি ম্যাম। ফোন রেখে দিয়ে মিম অর্নিলকে বলল। উঠবেন না এখন? মাঝরাত তো হয়ে গেল। কিসের ক্রাশ নিয়ে কথা বলছিলে? নিয়ান নাকি আমায় ভালোবেসে ফেলেছিল, এখন ক্রাশ হিসেবে রেখে দিছে। ভালোবাসা আর কোনো দিন সম্ভব নয়। ক্রাশ খাওয়াও যাবে না। কেউ ফালতু নজরেও এখন আর তাকাবে না তোমার দিকে। জানি। উঠেন এখন। চলো। ঠান্ডা লাগছে। মিম অর্নিলকে নিয়ে ঘরে চলে এলো। অর্নিলকে বিছানায় শুয়ে দিয়ে ও নিচে গেল আম্মু আর বাবা ঘুমিয়েছে কি না দেখতে। সবাই শুয়ে পড়েছে। এরপর মিম পুরো বাড়ির বাতি নিভিয়ে দিল আর ঘরে এসে দরজা লক করে দিল আর ড্রেসিং টেবিলের সামনে বসল। চুলগুলো উঁচু করে বাঁধল আর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। মিম ল্যাম্পশেড অফ করতে যাবে তখন অর্নিল বলল, অফ করো না। কেন? দেখি তোমায় একটু। কেন দেখেননি? দুইজন দুইজনের দিকে ঘুরে। ইস কবে যে সুস্থ হব। ভালো লাগছে না এভাবে লুলা হয়ে বসে থাকতে, আর সুন্দরী বউয়ের কাছ থেকে দূরে সরে থাকতে তো আর পারছি না। দূরে কোথায় সরে আছেন আপনি? 2 আঙুল ফাঁকা রাখেননি তো মাঝে? বুঝবে না তুমি। সারাক্ষণ পিচ্ছিদের মতো আচরণ করতে থাকলে বড়দের ব্যাপার বুঝবে কি করে? আমি পিচ্ছি? রেগে গিয়ে মিম। নয়তো কি? থাকেন আপনি। আমি যাই, উঠে যেতে নিল মিম। হপ। মিমকে টান দিয়ে নিজের উপর ফেলে, কোথায় যাও তুমি? বুড়োর সাথে ঘুমাবো না। কিচ্ছু করার নেই আর। বুড়োর সাথেই ঘুমাতে হবে। মিমের নাকে নিজের নাক ঘষে। পরের দিন সকালবেলা মিম আগে ঘুম থেকে উঠে আর উঠে দেখে 7টা বেজে গেছে। 8টায় অর্নিলের ওষুধ খেতে হবে। তাড়াহুড়ো করে মিম উঠতে যায় আর শাড়িতে টান লেগে আবার শুয়ে পড়ে। তাকিয়ে দেখে মিমের শাড়ির আঁচল অর্নিলের পিঠের নিচে। মিম কিছুতেই টেনে আনতে পারছে না, বাধ্য হয়ে মিম অর্নিলকে ডাকল। শুনছেন? এই। ধাক্কাচ্ছে মিম। কি ধাক্কাচ্ছ কেন? ঘুম ঘুম চোখে অর্নিল। একটু উঁচু হন। কেন? আমার শাড়ির আঁচল আপনার পিঠের নিচে গেল কি করে? আমি কিভাবে বলবো? আপনি এখন উঁচু হন তাড়াতাড়ি। ছাড়ুন শাড়িটা। অর্নিল মিমের কথায় কান না দিয়ে ঘুমাচ্ছেই। এখন কেমন লাগে? এই। ছাড়েন না। টানতে টানতে মিম। আরে পারবো না তো। পানি কি ঢেলে দিব শরীরে এখন? রেগে গিয়ে মিম। যা ইচ্ছা কর। আমি ছাড়তে পারবো না।
অর্নিলের কথা শুনে মিম পুরো শাড়ি খুলে দিয়ে দিল অর্নিলকে। নিন এইবার জড়িয়ে ধরে ঘুমান। বউ তোমায় না পেটিকোট আর ব্লাউজে সুন্দর লাগছে। মিমের দিকে তাকিয়ে অর্নিল, লাগাচ্ছি সুন্দর। নিচ থেকে আসি শুধু। আলমারি থেকে শাড়ি ব্লাউজ বের করে মিম ওয়াশরুমে চলে গেল। মিম ফ্রেশ হয়ে এসে দেখে অর্নিল শাড়িটা পেঁচিয়ে ঘুমাচ্ছে। মিম ওর ভেজা চুলগুলো অর্নিলের কানে ঢুকিয়ে দিল। অর্নিল মিমের চুলগুলো ধরে মিমকে ওর উপরে ফেলল। এই ফাজিল কানের ভেতর যে পানি ঢুকল। কান ঝাড়তে ঝাড়তে অর্নিল, তাতে আমার কি? কয়টা বাজে সেই খেয়াল আছে? আর আপনি যে এখনো ঘুমাচ্ছেন। ওষুধ কে খাবে? চোখ রাঙিয়ে, লিপস্টিকের কালারটা মানিয়েছে তোমায়। শাড়ির কালারের সাথে ম্যাচ। মিষ্টি লাগছে অনেক। মিমের গালে চুমু দিয়ে, ওই যে শুরু হয়ে গেল। এসব না করলে কি হয়? হ্যাঁ, আমার প্রিন্সেস আসবে না এসব না করলে। কিসের প্রিন্সেস? চোখ বড় বড় করে তাকালো মিম অর্নিলের দিকে। তোমার এইখানে, মিমের পেটে হাত দিয়ে, আমার ছোট্ট প্রিন্সেস আসবে। এই যে ভালো হয়ে যান কিন্তু। অর্নিলের দিকে আঙুল তুলে মিম, এই সব উল্টা পাল্টা কথা বললে মেরাই ফেলব। রেগে গিয়ে মিম, উল্টা পাল্টা বলিনি, শুধু আমি একটু সুস্থ হই। চৌধুরী? চোখ বড় বড় করে তাকিয়ে মিম, আচ্ছা আর বলছি না এসব। এখন আমি ওয়াশরুমে যাব। উঠুন। মিম উঠে গিয়ে, এরপর মিম অর্নিলকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। অর্নিলকে ফ্রেশ করে দিয়ে ঘরে এনে চেঞ্জ করে দিল চোখ বন্ধ করে। এরপর নিচে গিয়ে ব্রেকফাস্ট এনে অর্নিলকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে মিম বিছানায় বসল আর অর্নিল ওর পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ল। বোর হয়ে যাচ্ছি এভাবে বসে থাকতে থাকতে। অর্নিল, আমিও। চলো না কোথাও ঘুরে আসি। আবার এমন কর কেন? কিচ্ছু হবে না, তুমি আছো না? না, সুস্থ হন এরপর। এর আগে বাইরে বের হওয়ার কথা মাথায় ও আনবেন না। ধাত। সারাদিন দুইজন একসাথে গল্প করে দিন কাটাল। এর মধ্যে মিমের বাপি এসে দেখে যায় ওদের। এভাবে আস্তে আস্তে প্রায় 3 মাস কেটে গেল। অর্নিল প্রায় সম্পূর্ণ সুস্থ মিমের সেবায়। এর মাঝে ডক্টর এসে অনেকবার চেকআপ করিয়ে গেছে অর্নিলকে। মিম ও অর্নিলকে এখন চোখে হারায়। অর্নিল বুঝতে পেরেছে মিম ইদানিং কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। ফোনে শুধু বেবিদের ছবি দেখে। আর বেবিদের প্রতি এখন ওর ইন্টারেস্টও বেশি। অর্নিল শুধু দেখে আর মুখে হাত দিয়ে হাসে। অনলাইনে শুধু বেবিদের ড্রেস দেখে আর অর্নিলকে দেখায়। অর্নিল তখন হালকা কাশে। অর্নিল এখন হাঁটতে পারে। প্রায় 3 মাস পর আজ অর্নিল বাইরে যাবে মিমকে নিয়ে। মিমকে ওর পছন্দমতো একটা শাড়ি দিল। সবার আগে অফিসে যাবে, এরপর মিমকে নিয়ে ঢাকার বাইরে কোথাও যাবে 2 দিনের জন্য। ওরা একটু এনজয় করতে চায়। তবে ইচ্ছা বেশি অর্নিলের। মিম কালো রঙের একটা শাড়ি পরল আর অর্নিল কালো শার্ট। আজকে মিম অর্নিলকে শেভ করিয়ে দিয়েছে। এইটা ভেবে অর্নিল যে কতবার হেসেছে তা ও নিজেই জানে না। দুইজন একসাথে অফিসে গেল। অর্নিলকে সুস্থ দেখে সব স্টাফ শুকরিয়া জানালো আর মিমকে অনেক ধন্যবাদ দিল। আকাশ মিমকে এইভাবে দেখেই ফিদাহ হয়ে গেছে। পরে নিজেই নিজেকে সান্ত্বনা দেয় বসের বউ বলে। লাঞ্চের আগে ওরা অফিস থেকে বেরিয়ে এয়ারলাইনে যায়। রাঙামাটি যাওয়ার প্ল্যান অর্নিলের, কিন্তু মিম জানে কক্সবাজার যাচ্ছে হয়তো। রাঙামাটি ল্যান্ড করার পর মিম বুঝতে পারে ওর ধারণা ভুল ছিল। অর্নিল আগে থেকেই রুম বুক করে রেখেছিল। হোটেলটা প্রায় 12 তলা উঁচুর সমান। এতটা উঁচুতে হেঁটে যেতে হবে ভেবেই মিম ভয় পাচ্ছে। চোখ থেকে সানগ্লাস খুলে মাথায় পড়ল মিম। বেশ খানিকটা উঁচুতে ওঠার পর মিম হাঁপিয়ে যায়। তখন অর্নিল বলে, দম শেষ?
পায়ে দাগ হয়ে গেছে, হিলের কষ্ট হচ্ছে, একটু বসি বলেই মিম সিঁড়িতে বসে পড়ে। কই দেখি। মিমের পায়ে হাত দিয়ে অর্নিল দেখে আসলেই পা থেতলে গেছে। অর্নিল সানগ্লাস খুলে শার্টের বোতামের উপর রাখল। এরপর মিমকে কোলে নিল হঠাৎ করে। কি করছেন আপনি? আপনার পায়ে কিন্তু ব্যথা ভুলে কেন যান? ছাড়ুন তো। অর্নিলের কোল থেকে নামার চেষ্টা করে মিম। এইটুকু ওজনে কিছুই হবে না। মিমকে কোলে নিয়ে উপরে উঠছে অর্নিল। আরে আমি বলছি তো পা ব্যথা করবে আপনার। কেন শুনছেন না? ছাড়ুন তো আমায়। রেগে গিয়ে মিম। তুমি কেন বুঝছো না যে কিছুই হবে না? এরপর মিম থেমে গেল আর মনে মনে বলল, যা খুশি করুক, আর কিছু বলবো না। মিমকে নিয়ে খাটের উপর বসালো অর্নিল। মিমের পা থেকে জুতাগুলো খুলে একটা মলম খুঁজে লাগিয়ে দিল। কেন পড়তে যাও ওইসব হিল? মলম লাগাতে লাগাতে আপনার মতো তালগাছের সাথে বের হলে তো হিল লাগবেই। এই ফাজিল আজকে থেকে হিল পরবা না? স্লিপার এনেছ সাথে? না, সব হিল নিয়ে আসছ? মিমের দিকে তাকিয়ে। হ্যাঁ। আচ্ছা, আমি অনলাইনে স্লিপার অর্ডার করে দিচ্ছি। আজকে থেকে এসব হিল পরা টোটালি বাদ। ফোন পকেট থেকে বের করে অর্নিল। আমার অভ্যাস আছে, বাট এখন কেন এমন হলো সেইটাই বুঝছি না। আমি যা বলেছি সেইটাই ওকে? হোটেল বয় এসে ওদের ওয়েলকাম ট্রিট দিয়ে গেল আর ওদের পছন্দ অপছন্দ জানতে চাইল। অর্নিল বলল সেসবের দরকার নেই। আপনি ঠিক আছেন তো? মিম অর্নিলকে জিজ্ঞেস করল। কেন, আমার বেঠিক থাকার কি হল? মিমের দিকে তাকিয়ে। পা ব্যথা করছে কি? না। বউয়ের সেবায় ভালো হয়েছি, আবার কিসের অসুখ? হেসে দিয়ে অর্নিল। চুপ থাকুন তো। কিছু বললে শুনবেন। এইভাবে ইগনোর কেন করেন? আজব। তুমি আমার একটা কথা শুনো, তাহলে আমি আজীবন তোমায় গোলাম হয়ে থাকতে রাজি। মাথা নিচু করে অর্নিল। কি কথা? একটা প্রিন্সেস আমায় গিফট দাও। এইবার কিন্তু রেগে গিয়ে মিম। তাহলে আমিও কোনো কথা শুনছি না। ইচ্ছা চেঞ্জ করব। দাঁড়াও, আমি শাড়ি বের করে দিচ্ছি। হু। মিম চেঞ্জ করে এসে দেখে অর্নিল বারান্দায় দাঁড়িয়ে বাইরে দেখছে। কত সুন্দর লাগছে, তাই না? এর আগে এখানে এসেছি অনেকবার বিজনেসের কাজে, তাই এত গভীরভাবে ফিল করা হয়নি জায়গাটা সম্পর্কে। পেছনে থেকে মিম। এইবার হাজবেন্ডের সাথে এসেছো, এমনিতেই ফিল হবে। মিমকে টান দিয়ে। টানাটানি কোনো অভ্যাস? ব্যথা পাই না আমি? আহারে, আমার প্রিন্সেসের আম্মু ব্যথা পায়। মিমকে ঘুরিয়ে অর্নিল। এই যে এইসব প্রিন্সেস ছাড়ুন। আমি কিন্তু টায়ার্ড। ঘুমাবো। কিসের ঘুম? এখন বাইরে যাব ঘুরতে। আকাশ দেখে বুঝছেন না যে বৃষ্টি আসবে? রেগে গিয়ে মিম। সেইটাও ঠিক। তাহলে কালকে বের হব। আজকে রেস্ট কর তুমি। এত হাসি কোথায় পান আপনি? হাত ভাঁজ করে মিম। একটা জোকারকে বিয়ে করলে যা হয় আর কি। মিমকে চেতানোর জন্য। হোয়াট? আমি জোকার? রেগে গিয়ে মিম। না আমি। মিম আর কোনো কথা না বলে বিছানায় এক কোনায় গিয়ে শুয়ে পড়ল। অর্নিল এসে দেখে মিম এক কোনায় গিয়ে শুয়েছে। অর্নিল বুঝেছে মেয়েটা রাগ করেছে। ও ঠিক এই সুযোগটাই খুঁজছিল। এরপর চলবে।